আমার কেক খাওয়ার জন্য। আচ্ছা শুরু করি আমরা। আপনারা কেউ গ্যাপ দিন না, গ্যাপ দিলে কিন্তু এই ছেলের মতো হবে, বুঝতে পারছি? গ্যাপ দিলে কিন্তু এই ছেলের মতো হবে, মাথায় রেখেন। গ্যাপ দেওয়া যাবে না। এই ছেলে কিন্তু অনেক কষ্ট করছে, ঠিক আছে, কিন্তু গ্যাপ দিয়ে কষ্ট করলে কিন্তু আপনার মানে গতি পাবেন না, ডিপ্রেশনে পড়ে যাবেন বেশি। আচ্ছা, আপনারা আমার একটু জানেন যে ব্রিদিং এর সাউন্ড যায় কিনা, আমার শ্বাস প্রশ্বাসের সাউন্ড যায় কিনা আপনার কাছ থেকে নয়েজ হিসেবে, এটা জানেন, ঠিক আছে? আমরা এখান থেকে ওয়ার্ড আইডেন্টিফিকেশন শিখছিলাম, তাই না? ওয়ার্ড আইডেন্টিফিকেশন, যে নাউন কোনটা, প্রোনাউন কোনটা, অ্যাডজেক্টিভ কোনটা, এই আইডেন্টিফিকেশনগুলো আমরা শিখছিলাম। তো এখান থেকে আমরা কনজাংশন আর ইন্টারজেকশনটা বাদ দিছি, কারণ কি, এগুলো আমরা অটোমেটিক পারি ইংলিশে, সেই জন্য আমরা এই দুটা বাদ দিছি। আমরা বাকিগুলো শিখছিলাম নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, এগুলো ধরা শিখছিলাম যে এই ওয়ার্ডগুলো আসলে কোনগুলা, তাই তো? তো আমরা নর্মালি নাউন কিভাবে ধরবো বলেন তো? যে কোনো একটা ওয়ার্ডে, যারা নতুন আছেন বা আগে ক্লাসটা পান নাই, সমস্যা নেই, যখন আবার শুরু করবো শুরু থেকে ক্লাস করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, আমরা একটা নাউন কিভাবে ধরবো? হু আর হোয়াট দিয়ে কোয়েশ্চেন করবো। যদি দেখি হু আর হোয়াট দিয়ে কোয়েশ্চেন করলে আমাদের ওয়ার্ডটা মিলে, তাহলে আমরা বুঝবো এই ওয়ার্ডটা কি নাউন। প্রোনাউন ওয়ার্ডগুলো আমরা নাউন হিসেবে ধরে নিছি, যেমন আই, উই, ইউ, হি, শি, দে, ইট, এই সবগুলো ওয়ার্ড প্রোনাউন, বেশ ভালো, কিন্তু এগুলো আমরা কি হিসেবে কাউন্ট করবো? নাউন হিসেবে কাউন্ট করবো, ধরে নিব। কারণ একই জায়গায় একই প্লেসে যেহেতু বসে, একইভাবে সবকিছু ধরে, তাহলে আমরা প্রোনাউন বলে এটা আলাদা করার প্রয়োজন নেই, এগুলো এক টাইপের নাউন। তো নাউন বাদ, প্রোনাউন বাদ আমরা নাউন ধরবো, তাই তো? দেন আমরা শিখছিলাম অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কি? অ্যাডজেক্টিভ হলো নাউনে নিয়ে যে তথ্য দেয় সেটা হলো অ্যাডজেক্টিভ বা এক্সট্রা তথ্য, এক্সট্রা ইনফরমেশন। অ্যাডজেক্টিভ বা এক্সট্রা ইনফরমেশন। তাহলে মেইন ওয়ার্ডটা এখানে কি? নাউন। নাউনের সামনে যা আসে সব হলো অ্যাডজেক্টিভ বা এক্সট্রা তথ্য, তাই তো? অ্যাডজেক্টিভ বা এক্সট্রা তথ্য। হোমওয়ার্ক রেগুলার বেসিস করবেন, ঠিক আছে? আমার কাছে যারা অফলাইনে পড়ছেন, কোচিংয়ে পড়েন যারা নর্মালি, তারা জানেন যে হোমওয়ার্কের ব্যাপারে আমি খুব স্ট্রিক্ট, মন ছেলে দুটো কথাও শুনিয়ে দিই, ঠিক আছে? তো হোমওয়ার্ক করবেন, হোমওয়ার্ক না করলে আপনি আমার কিছু পারবেন না, আমার কোনো পড়া আপনার মাথায় ঢুকবে না, ঠিক আছে? কদিন পরে বা 1 মাস 2 মাস পরে পরে আপনার কাছে মনে যাবে কিছুই পারি না, ভালো লাগে না, পড়তে মন চায় না, এরকম। কারণ আমি আপনাকে কোনো শীট দিব না বা কিছু দিব না, আপনারে কাজ করে আমি কি করব, এক্সারসাইজ করে আপনারে হোমওয়ার্ক করে করে আমি মেনলি আপনারে শিখাবো, ঠিক আছে? তো এখানে আপনি আমার কাছ থেকে কিন্তু হোমওয়ার্ক না দিলে কোনো ইমপ্রুভমেন্ট আশা করতে পারবেন না, ঠিক আছে? আমি কিন্তু এরকম না, আমার ক্লাস কি কঠিন লাগে আপনাদের বলেন তো? ক্লাস কি কঠিন লাগে? ক্লাস কি কঠিন লাগে আমার? না, আমি কিন্তু জিরো লেভেল থেকে ধরে নিছি, আপনি কিছু না পারলেও ওখান থেকেও কিন্তু আমি শুরু করছি, তাই না? তো জিরো লেভেল থেকে আমি ধরে নিছি, তো আপনারা বেশি সময় আমি নিব এরকমও না, ঠিক আছে? তো কিন্তু আপনারা কি করবেন, নিজ দায়িত্বে এগুলো করবেন ভাই, হোমওয়ার্ক গুলো করবেন, হোমওয়ার্ক না করলে হবে না। আচ্ছা, যাই হোক, তো আমরা মেইন ওয়ার্ডটা হলো নাউন, নাউনের সামনে যা আসে সব অ্যাডজেক্টিভ বা এক্সট্রা তথ্য। হুম, যদি ভালো ছেলে, ইংলিশ কি, গুড বয়, গুড বয়, ঠিক আছে? মেইন ওয়ার্ড হলো মেইন ওয়ার্ড থেকে নাউনের সামনে অ্যাডজেক্টিভ বা অতিরিক্ত, নাউনের সামনে যা অ্যাডজেক্টিভ বা অতিরিক্ত তথ্য। আপনারা ডিসকর্ড আপডেট দিয়ে মাঝে মাঝে, অনেক সময় আপডেট একটু ঝামেলা হয়। আচ্ছা, তাহলে মেইন ওয়ার্ডটা হলো নাউন, নাউনের সামনে যা আসে সব কি? অ্যাডজেক্টিভ বা অতিরিক্ত তথ্য, অ্যাডজেক্টিভ বা অতিরিক্ত তথ্য, এই জিনিসটা মাথায় রাখা লাগবে। তাহলে মেইন ওয়ার্ডটা হলো আমাদের নাউন, নাউনের সামনে যা আসে সব এই নাউনটার নিয়ে এক্সট্রা তথ্য, নাউনটার নিয়ে কি, এক্সট্রা তথ্য, বুঝতে পারছি? তাহলে এই ওয়ার্ডটা হলো মেইন নাউন, নাউনের সামনে যা আসে সব নাউনটার নিয়ে এক্সট্রা তথ্য। যেমন বলেন বয়টা কেমন, বয়টা কেমন বলেন? গুড। বয়টা কেমন? হ্যান্ডসাম। বয়টা কেমন? টল। এই তো। আবার বলেন বয়টা কেমন? ব্রিলিয়ান্ট। তাহলে এখানে যে কটা তথ্য দিচ্ছে, যে কটা তথ্য দিচ্ছে সবগুলো কি নাউনটার নিয়ে তথ্য দিচ্ছে না? হ্যাঁ, নাউনের নিয়ে দিচ্ছে কিনা? জি ভাইয়া।
হ্যাঁ নাউনে নিয়ে দিছে মানে এটা হলো অ্যাডজেক্টিভ। বুঝতে পারছি? এগুলো কি সব অ্যাডজেক্টিভ বা অতিরিক্ত তথ্য। কার নিয়ে তথ্য? এই নাউনটা নিয়ে তথ্য। তাহলে আমরা বুঝলাম যে এই নাউনটা কেমন, যত যা ওয়ার্ড লিখবেন ইংলিশে সব কোথায় নাউনের আগে আসে। আচ্ছা, তো এখানে আমাদের কিছু আমরা এক্সাম্পল দেখি আরো। তো রেড পিওর ওয়াটার, নাউন কোনটা? ওয়াটার। বলেন কেমন ওয়াটার? পিওর ওয়াটার। কেমন ওয়াটার? রেড ওয়াটার। পিওর আর রেড এই দুটো ওয়ার্ড কি? পিওর আর রেড এই দুটো ওয়ার্ড কি? অ্যাডজেক্টিভ বা অতিরিক্ত তথ্য। কার নিয়ে তথ্য? কার নিয়ে তথ্য? ওয়াটারের নিয়ে। ঠিক আছে? ওয়াটার নিয়ে তো তথ্য। হ্যাঁ, এই ওয়াটারের নিয়ে যদি তথ্যটা না দিতে পারে তাহলে কিন্তু এইগুলা ওয়ার্ড এখানে সামনে বসতে পারবে না। ঠিক আছে? এগুলো হলো অ্যাডজেক্টিভ বা অতিরিক্ত তথ্য। আর যারা একদম আমার সাথে একদম নতুন করতেছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করবো, আমার এই গ্রামের ক্লাস কমপক্ষে 2 বার করবেন। আপনি 2 বার, একবারে যতটুকু বুঝেন সেকেন্ড টাইম আবার একবার পড়বেন। বুঝতে পারছি? আচ্ছা, যখন আমি ব্যাচ শেষ করে আবার নতুন করে শুরু করবো আমরা জাস্ট নোট দিলে নেট করে দেবো। ঠিক আছে? আচ্ছা, তো রেড পিওর ওয়াটার, নাউন কোনটা? ওয়াটার। কেমন ওয়াটার? পিওর ওয়াটার। কেমন ওয়াটার? রেড ওয়াটার। তাহলে মেইন ওয়াটার হলো নাউন, মেইন ওয়ার্ডটা হলো নাউন, নাউনের সামনে যা আসে অ্যাডজেক্টিভ বা এক্সট্রা তথ্য। তো এই যে নাউনটা, এই নাউনটার আগে আসে যতগুলো ওয়ার্ড তথ্য আসবে সব আগে বলবে। ভ্যালুয়েবল নোট, নাউন কোনটা? নোট। কেমন নোট? ভ্যালুয়েবল নোট। ভ্যালুয়েবল অর্থ কি? অ্যাডজেক্টিভ বা অতিরিক্ত তথ্য। অ্যাডজেক্টিভ বা অতিরিক্ত তথ্য। বুঝতে পারছি? বুঝছি এটা? আচ্ছা, তারপরে আই ক্যাচিং আইডিয়া, নাউন কোনটা? নাউনটা শেষে ঢুকে থাকে, নাউনের আগে যা আসে সব অ্যাডজেক্টিভ। বলেন আইডি হচ্ছে আইডিয়া। না। কেমন আইডিয়া? কেমন আইডিয়া? ক্যাচিং আইডিয়া। ঠিক আছে? নাউন হলো আইডিয়া, কেমন আইডিয়া? আই ক্যাচিং। এই আই ক্যাচিং ওয়ার্ডটা আইডিয়া তথ্য দিছে না? হ্যাঁ, তার মানে এটা কি অ্যাডজেক্টিভ বা এক্সট্রা তথ্য। আই ক্যাচিংটা হলো অ্যাডজেক্টিভ বা extra তথ্য। রেড না বলে নাউনটা, হ্যাঁ মেইন ওয়ার্ডটা নাউন, এক্সট্রা চাই নাউন পারে, এগুলো আমি পড়াইছি ভাইঙ্গা ভাইঙ্গা, আমি একটু রিভাইজ দিতেছি স্লোলি তাও। দুই নাউন যদি পাশাপাশি আসে তখন কি হবে? ঠিক আছে, শেষেরটা নাউন আগেরগুলো কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ। শেষেরটা নাউন আগেরগুলো কি হবে? অ্যাডজেক্টিভ বা অতিরিক্ত তথ্য। ঠিক আছে, ওটা নাউন থাকলেও ওটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। কেমন কুকার? রাইস কুকার, ব্যাপারটা এরকম। আচ্ছা, এগুলো আমরা পড়ছিলাম ফার্স্ট ক্লাসে, তাই না? ফার্স্ট ক্লাসে আমরা পড়ছিলাম এগুলো। সেকেন্ড ক্লাসে আমরা যেগুলো পড়ছি সবাই একটু খেয়াল করি। আজকে আমরা প্রিপোজিশনটা পড়বো। প্রিপোজিশনটা খুব বেশি ইম্পর্টেন্ট, খুব বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপরে আমরা পড়ছিলাম আপনার এখানে দেওয়া আছে যেমন পেন। পেন ওয়ার্ডটা হলো নাউন। পেন ওয়ার্ডটা কি? নাউন। বলেন কেমন পেন? রেড পেন। রেড ওয়ার্ডটা কি? অ্যাডজেক্টিভ বা অতিরিক্ত তথ্য। কার নিয়ে তথ্য? এই নাউনটার নিয়ে তথ্য, পেনের নিয়ে তথ্য। তো নাউনের নিয়ে অতিরিক্ত তথ্য। আবার এক্সপেন্সিভ রেড পেন, নাউন কোনটা? পেন। বলেন কেমন পেন? রেড পেন। কেমন পেন? এক্সপেন্সিভ পেন। তার মানে এই নাউনটার নিয়ে অতিরিক্ত তথ্য দিচ্ছে না এগুলো? হ্যাঁ, এগুলো হলো অ্যাডজেক্টিভ বা পেনের নিয়ে অতিরিক্ত তথ্য। আচ্ছা, তাহলে নাউনের নিয়ে তথ্য দিলেই এটা অ্যাডজেক্টিভ। নাউনের নিয়ে যদি তথ্য দেয় তাহলে এটা অ্যাডজেক্টিভ, যেই হোক সে। তারপরে যদি আমি বলতে পারি যে আ গুড রেড পেন, বা যদি বলি সরাসরি আ পেন, ঠিক আছে, ব্যাপারটা এরকম। গুড রেড লিখলাম না, বা একটা লিখলাম একটা লিখলাম না, সমস্যা নেই। এখানে মেইন ওয়ার্ডটাকে, নাউনটাকে পেন। কেমন পেন? রেড পেন। কেমন পেন? গুড পেন। পেন কয়টা? পেন হলো একটা। তাহলে এখানে খেয়াল করি যে এই ওয়ার্ডটা কার নিয়ে তথ্য দিছে? পেনের নিয়ে। তার মানে এই ওয়ার্ডটা, এই ওয়ার্ডটা হলো অ্যাডজেক্টিভ। এটা কি অ্যাডজেক্টিভ বা অতিরিক্ত তথ্য? অ্যাডজেক্টিভ বা নাউন, নাউনের নিয়ে অতিরিক্ত তথ্য, বা পেনের নিয়ে অতিরিক্ত তথ্য। বুঝতে পারছি? পেনের নিয়ে অতিরিক্ত তথ্য। তো আমরা শিখছিলাম এ এন দি, এগুলো আর্টিকেল হিসেবে শিখছি, তাই না? এ এন দি এগুলো আমরা আর্টিকেল হিসেবে শিখছি। তো এ এন দিটা আমরা আর্টিকেল বলবো না এখন থেকে। কি বলবো? কি বলবো? এটা অ্যাডজেক্টিভ। কি বলবো? অ্যাডজেক্টিভ। কারণ কি? কারণ কি? বলেন পেন কয়টা? একটা। এখানে আমরা রেড রে বলছিলাম অ্যাডজেক্টিভ বা পেন রে নিয়ে অতিরিক্ত
তথ্য, রেড না বলে ব্লু বলতে পারি। কারণ কি, এটা অ্যাডজেক্টিভ কেন? কারণ পেন নিয়ে তথ্য দিচ্ছে। কেমন পেন? রেড পেন। তো পেন নিয়ে তথ্য, নাউনটা নিয়ে তথ্য দিলেই যদি এটা অ্যাডজেক্টিভ হয়, তাহলে আমরা বলতে পারি পেন কেমন? গুড। পেন কয়টা? একটা। তাহলে এই ওয়ার্ডটা দিয়া পেনের বুঝাইছে না? এই ওয়ার্ডটা দিয়া পেনের বুঝাইছে কিনা? পেনের বুঝাইছে? বলেন তো। এই যে এই ওয়ার্ডটা দিয়া পেনের বুঝাইছে না? তার মানে এই নাউন নিয়ে বুঝাইলেই এটা অ্যাডজেক্টিভ বা এক্সট্রা তথ্য। তো এগুলোর আমরা আর্টিকেল নামে চিহ্ন আসছি। এ এম ডি এরকম আর্টিকেল নামে চিহ্ন আসছি না? এ এম ডি, ঠিক আছে, এরকম আর্টিকেল নামে চিহ্ন আসছি। তো আমরা আর্টিকেল বলবো না। স্কুল কলেজে পড়ছি আর্টিকেল, কিন্তু আর্টিকেল বলবো না এখানে। কি বলবো? অ্যাডজেক্টিভ। বুঝতে পারছি? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ, নাউন অতিরিক্ত তথ্য বা অ্যাডজেক্টিভ। আচ্ছা, তারপর এক্সপেন্সিভ রেড পেন। বলেন কেমন পেন? রেড পেন। পেন কেমন? এক্সপেন্সিভ। পেন কয়টা? একটা। একটা। দ্যাট মিন্স এগুলো সব হলো অ্যাডজেক্টিভ বা অতিরিক্ত তথ্য। একটা আসতে পারে, অনেকগুলো আসতে পারে। মেইন ওয়ার্ডটা কে? নাউনটা, ঠিক আছে। আবার দা এক্সপেন্সিভ পেন। দা এক্সপেন্সিভ পেন, নাউন কোনটা? পেন। দুইটা কি অ্যাডজেক্টিভ বা অতিরিক্ত তথ্য? অ্যাডজেক্টিভ বা অতিরিক্ত তথ্য। ওকে, তাহলে দি এর ইউজটা আমরা শিখছিলাম। যদি ইউনিক হয়, ইউনিক হয় তাহলে প্রত্যেকবার একটা ওয়ার্ডের সাথে, প্রত্যেকটা একটা ওয়ার্ডের সাথে দি বসায় দিবেন যদি ইউনিক ওয়ার্ড হয়। যেমন সান, সূর্য, এটা ইউনিক ওয়ার্ড, তাই না? এই নাউনটা ইউনিক। তাহলে প্রত্যেকবার আপনি যে 1000 বার লিখেন, 1000 বারই কি হবে? দা সান, দা সান, দা সান। বুঝতে পারছি আমি এটা? আচ্ছা, আর যদি নন ইউনিক হয়, যেমন পেন ওয়ার্ডটা কিন্তু ইউনিক জিনিস না। ইউনিক মানে কি? পৃথিবীতে একটা না, অনেক আছে। তাহলে পেন ওয়ার্ডটা কি? নন ইউনিক। নন ইউনিক হলে ফার্স্ট টাইম নর্মালি এভাবে লিখবেন পেন, কিন্তু নেক্সট টাইম যতবার এই পেন ওয়ার্ডটা লিখবেন, প্রত্যেকবার রাইটিং কি লিখবেন? দা পেন, দা পেন। 100 বার যদি পেন লিখতে হয়, প্রত্যেকবারই দা লিখবেন। নর্মালি ফার্স্ট টাইম কোনো দা দেওয়া যাবে না। নির্দিষ্ট বাদ দেন, নির্দিষ্ট বাদ দেন আপু, নির্দিষ্ট এটা রুল হিসেবে জানি আমরা, ঠিক আছে। আপনি সিম্পলি মনে রাখেন, ইউনিক জিনিস যেমন সান, মুন, এগুলো কি দুনিয়াতে একটা না? এগুলো দুনিয়াতে একটা। এগুলো, এইসব ওয়ার্ডগুলো যদি আপনার আসে, এইসব ওয়ার্ডগুলো আসলে আপনি শুধু চোখ বন্ধ করে দিয়ে লিখে দিবেন। হ্যাঁ, চোখ বন্ধ করে দিয়ে লিখবেন। কোথায় লিখছেন, কেন লিখছেন, এত কিছু জানার দরকার নাই। এরকম নাউন যদি আসে, ইউনিক নাউন যদি আসে, চোখ বন্ধ করে দিয়ে লিখে দিবেন, কোনো দ্বিধা ছাড়াই। যদি 10,000 বার লিখতে হয়, 10,000 বারই দিয়ে দিবেন। বুঝতে পারছি? আর যদি ইউনিক না হয়, ইউনিক না, যেমন পেন ওয়ার্ডটা, এটা ইউনিক না, এই নাউনটা ইউনিক না, এরকম ইউনিক না হলে ফার্স্ট টাইম নর্মালি লিখবেন পেন, প্রথমবার দিয়ে দিবেন না, কিন্তু নেক্সট টাইম যখন আবার আসবে এই পেন ওয়ার্ডটা, তখন থেকেই শুরু হয়ে যাবে দা পেন। এইবার যতবার এই পেনটার কথা বলবে, উপরের পেনটার কথা বলবে, প্রত্যেকবার দা পেন, দা পেন, দা পেন, দা পেন। বুঝতে পারছি? তার মানে দি দিয়ে বোঝা উপরেরটা, উপরেরটা। তাহলে দিটাও কি বলেন? অ্যাডজেক্টিভ বা অতিরিক্ত তথ্য। তাহলে ইউনিক জিনিস হলে সরাসরি দিয়ে দিলে তো আমরা বুঝবো এটা ইউনিক, তাই না? আর যদি নন ইউনিক জিনিসের আগে যদি দি দেয়, তাহলে বুঝবেন যে এই ওয়ার্ডটা উপর একবার বলা আছে, উপর একবার বলা আছে। এটুকু মাথায় রাখলে হবে। তাহলে দি ওয়ার্ডটা কি? এটা অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? তাহলে এ এম ডি এগুলো সব কি? অ্যাডজেক্টিভ। কারণ কি? কারণ হলো নাউন নিয়ে তথ্য দিছে, নাউন নিয়ে কি করছে? তথ্য দিছে। আবার বলা আছে 5 এক্সপেন্সিভ রেড পেন্স। নাউন কোনটা? পেন্স। বলেন পেনগুলা কেমন? ভাই নয়েজ আসতেছে কার কাছ থেকে? রাস্তা, মানে গাড়ি ঘোড়ার আওয়াজ আসতেছে, নয়েজ আসতেছে কার কাছ থেকে? মিউট করেন তো একটু। আশরাফুল ভাই মিউট করেন তো। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে এবার। তাহলে আমরা যা বুঝলাম যে মেইন ওয়ার্ডটা হলো নাউন, নাউনের সামনে যা আসে সব হলো অ্যাডজেক্টিভ বা এক্সট্রা তথ্য। এখন এই জায়গায় আছে পেন্স, এটা কি নাউন কিনা? এটা নাউন, ঠিক আছে। এখন নাউনের নিয়ে তথ্য দিল, তার মানে দেখেন পেন কয়টা কেমন বলেন? রেড। পেন্স কেমন? এক্সপেন্সিভ। পেন কয়টা? 5টা। এই সব কটা ওয়ার্ড এই পেন নিয়ে তথ্য দিছে না? পেন নিয়ে, তার মানে এই নাউন নিয়ে তথ্য দিছে। দ্যাট মিন্স সব কটা ওয়ার্ড একটা অ্যাডজেক্টিভ বা নাউন নিয়ে অতিরিক্ত তথ্য। হয় বলবেন অ্যাডজেক্টিভ বা নাউনটার নিয়ে অতিরিক্ত তথ্য। তাহলে অ্যাডজেক্টিভ কোথায় বসে? নাউনের আগে বসে। একটাও আসতে পারে, অনেকগুলো আসতে পারে, আবার নাও আসতে পারে, কিন্তু মেইন ওয়ার্ডটা
নাউন। বুঝতে পারছি? আচ্ছা, তারপরে আমরা পড়ছিলাম সিঙ্গুলার প্লুরাল। সিঙ্গুলার প্লুরাল কেমনে পড়ছিলাম? সিঙ্গুলার প্লুরাল কিভাবে বানায় এটা আমরা সেকেন্ড ক্লাসে পড়ছিলাম। সিঙ্গুলার প্লুরাল হলো একটা নর্মাল নাউন আর একটা ভার্বের উপরে কিভাবে সিঙ্গুলার প্লুরাল বানায়। ঠিক আছে? নর্মাল একটা নাউন, এটা হলো সিঙ্গুলার। এটা কি সিঙ্গুলার থাকে। যখন এই নাউন ওয়ার্ডের সাথে এস দিবেন তখন এই ওয়ার্ডটা হয়ে যায় প্লুরাল। তার মানে পেন হলো সিঙ্গুলার ওয়ার্ড, পেনের সাথে এস বসাইলাম, পেন্স। এটা কি প্লুরাল। ঠিক আছে? নাউন ভার্বের উল্টা, নাউন ভার্বের উল্টা বা ভার্ব নাউনের উল্টা। নাউনের সাথে এস দিলে হয় প্লুরাল, ভার্বের সাথে এস দিলে হয় সিঙ্গুলার। বুঝতে পারছি? নাউনের সাথে এস দিলে হয় প্লুরাল, ভার্বের সাথে এস দিলে হয় সিঙ্গুলার। সিঙ্গুলার। যেমন পেন সিঙ্গুলার, পেন্স প্লুরাল। রাইট প্লুরাল, রাইটস সিঙ্গুলার। আচ্ছা, এস দিয়ে সিঙ্গুলার প্লুরাল বানায়। তারপরে আমরা পড়ছিলাম কিছু স্পেসিফিক ওয়ার্ড আছে যেগুলোরে এস দিয়ে প্লুরাল বানানো যায় না। কিছু ওয়ার্ড আছে যেগুলোরে এস দিয়ে প্লুরাল বানানো যায় না। ঠিক আছে? উম, কিছু ওয়ার্ড আছে যেগুলোর এস দিয়ে প্লুরাল বানানো যায় না, যেমন পার্সন। পার্সন মানে একটা লোক। তো এইটা বেশি লোক বুঝাইতে গিয়া দুই বা তিন, পেন একটা কলম, পেন্স মানে অনেকগুলো কলম, এস দিয়ে প্লুরাল বানাইলাম, বেশি বানাইলাম। পার্সনের পরে পার্সনস লিখে এটা প্লুরাল বানানো যাবে না। এগুলোর সাথে এস দিয়ে প্লুরাল বানানো যায় না। এগুলোর আলাদা ওয়ার্ডই থাকে প্লুরালের। একটা লোক হলে বলি পার্সন, অনেকগুলো লোক হলে বলি কি পিপল। তাই না? তাহলে পার্সনের প্লুরাল কি পিপল। পেন রে যেমন পেন্স বানাইছেন এস দিয়ে সিঙ্গুলার প্লুরাল, সিঙ্গুলার এস দিয়ে প্লুরাল। পার্সন রে এস দিয়ে প্লুরাল বানাইতে পারবেন না। এটা আলাদা ওয়ার্ডই কিসের প্লুরালের। পার্সন প্লুরাল কি পিপল। ঠিক আছে? এখন যদি আপনি পিপলস লিখেন হবে? বলেন তো হবে? না। হবে না। কারণ কি? পিপল নিজেই একটা প্লুরাল। পিপল নিজেই একটা প্লুরাল। প্লুরাল। এটা এস দিয়ে প্লুরাল বানানো মানে কি প্লুরালে আবার প্লুরাল বানানো, তাই না? তাইলে হবে না। চাইল্ড, এটা প্লুরাল কি চিলড্রেন। চাইল্ডস লিখলেও হবে না, চিলড্রেন লিখলেও হবে না। চাইল্ডের প্লুরালই কি চিলড্রেন। এম এ এন অনেক লোক, একজন লোক বুঝালে ম্যান। এম ই এন অনেক লোক প্লুরাল। ঠিক আছে? ম্যানস লিখলে হবে না, মেন্স লিখলে হবে না, মেন্স লিখলে হবে না। ওমেন ওমেন। তাহলে বুঝলাম আমরা নাউনের সাথে এস দিয়া বানায় প্লুরাল, ভার্বের সাথে এস দিয়া বানায় সিঙ্গুলার। আর কিছু ওয়ার্ড আছে যেগুলোর আলাদা অল্টারনেটিভ ওয়ার্ডই থাকে প্লুরালের, এগুলোরে এস দিয়া প্লুরাল বানানো যায় না। এস দিয়া প্লুরাল বানানো যায় না, এগুলো প্লুরাল ফর্ম আলাদা ওয়ার্ডই থাকে। লাস্ট একটা ওয়ার্ড, আমরা এমন একটা সময় আসে যেটাতে আমরা সিঙ্গুলার প্লুরাল করতে করতে আমরা ওয়ার্ডের শেষে এস দেখতে দেখতে প্লুরাল ভাবে এই জিনিসগুলোরে। ঠিক আছে? ওয়ার্ডের শেষে এস দেখলে প্লুরাল ভাবা যাবে না এগুলারে। এস দেখলে প্লুরাল ভাবা যাবে না। কারণ কি? এই এস গুলা বানানের কারণে দেয়। এই এস গুলা বানান করতে গেলে দেয়। সিঙ্গুলার প্লুরালের জন্য এস দিয়া বানানো। তো এই এস দেখা, ওয়ার্ডের বানানের এস দেখা প্লুরাল ভাবা যাবে না। আমি কি বুঝতে পারছি? তাহলে ইংলিশ সবসময় একরকম থাকে। সিঙ্গুলার সিঙ্গুলার রেটানে, সিঙ্গুলার সিঙ্গুলার রেটানে, প্লুরাল সবসময় প্লুরাল রেটানে, সিঙ্গুলার সিঙ্গুলার রেটানে, প্লুরাল সবসময় প্লুরাল রেটানে। সিঙ্গুলার মানে এক, প্লুরাল মানে একের বেশি। আচ্ছা, তো এখানে আমরা যেমন পড়ছিলাম সিঙ্গুলার প্লুরালে আ গুড বয়, আ গুড রেড পেন। আ হলো সিঙ্গুলার, পেন হলো সিঙ্গুলার, তাই তো? সিঙ্গুলারের সাথে কি গেল? সিঙ্গুলার গেল, তার মানে এটা হইছে। বুঝতে পারছি? আবার যখন বলবেন যে ফাইভ, পাঁচটা, ফাইভ হলো প্লুরাল। আবার পেন্সও প্লুরাল, তাহলে প্লুরালের সাথে কি গেল? প্লুরাল গেল, তাই না? তাহলে সিঙ্গুলারের সাথে সিঙ্গুলার যায়, প্লুরালের সাথে প্লুরাল যায়, এগুলো আমরা বুঝলাম। আচ্ছা, তো নাউনীয় যে তথ্য দেয় সেই সামনে বসে কি হয়, এটা অ্যাডজেক্টিভ বা অতিরিক্ত তথ্য। তারপরে আমরা পড়ছিলাম এরকম, যেমন দিস রেড পেন, গত ক্লাসে পড়ছিলাম এটা আমরা। দিস রেড পেন, বলেন পেন কেমন? রেড। পেন কেমন? পেন রে বলছে না দিস মানে এই। পেন রে বুঝেছে কিনা বলেন? পেন রে বুঝেছে দিস মানে এই। পেন কেমন? রেড। পেনটারে বলছে দিস, এই কলমটা। দ্যাট মিন্স দিস বললে বুঝেছে কারে? পেন রে। তার মানে দিস ওয়ার্ডটা কি অ্যাডজেক্টিভ। রেড বুঝেছে কারে? অ্যাডজেক্টিভ, নাউন নিয়ে নির্দেশ করে। ঠিক আছে? তো এরকম চারটা ওয়ার্ড, দিস, দিস, দ্যাট, দোজ, এই চারটা ওয়ার্ড। দ্যাট, দোজ।
বলেন পেনগুলা কেমন? রেড। পেন কয় ওই কলমটা, ওই বুঝলে বুঝেছে পেনটারে, দ্যাট মিনস দ্যাট ওয়ার্ডটা কি? অ্যাডজেক্টিভ। বুঝতে পারছি এটা? এগুলো বুঝতে পারছি, গত ক্লাসে যে পড়েছিলাম, বুঝছি। আচ্ছা, তারপরে ডেমনস্ট্রেটিভ। তো এই চারটা ওয়ার্ড, দিস দিস দ্যাট দোজ, চারটা ওয়ার্ড। দিস সিঙ্গুলার, দিস হলো প্লুরাল। দিস মানে এই, দিস মানে এইগুলো, দ্যাট মানে ওই, দোজ মানে ওইগুলো। তো দিস সিঙ্গুলার, এটা প্লুরাল হলো দিস। দ্যাট সিঙ্গুলার, এটা প্লুরাল হলো দোজ। এগুলো সবই অ্যাডজেক্টিভ, কারণ কি নাউন নিয়ে তথ্য দিছে। তাহলে পেন ওয়ার্ডটা নাউন। বলেন পেনটা কেমন? রেড। এই কলমটা, দিস পেন, এই কলমটা, দিসটা কি? অ্যাডজেক্টিভ। আচ্ছা, তারপরে হলো রোজা আপু, আপনার কাছ থেকে সাউন্ড আসতেছে, বুঝছেন? রাস্তার ওই যে গাড়ির সাউন্ড আসতেছে। আচ্ছা, হ্যাঁ যাদের কাছ থেকে সাউন্ড আসে না তারা একটু আনমিউট রাখেন, আনমিউট রাখেন। যাদের কাছ থেকে সাউন্ড আসে না, নয়েজ আসে না যাদের কাছ থেকে, একটু আনমিউট করেন। আচ্ছা, দিস রেড পেন্স, দিস রেড পেন্স, তাহলে এখানে বলেন পেন, পেন হলো নাউন, পেন্স। পেনগুলা কেমন? রেড। এই কলমগুলা, দিস, তাহলে এইগুলা দিয়ে বুঝেছে কারে? পেন্স রে, তাই না? তাহলে এই দিস আর রেড এগুলো কি সব অ্যাডজেক্টিভ বা এক্সট্রা তথ্য। দ্যাট রেড পেন, পেন হলো নাউন, পেন হলো আমাদের নাউন। বলেন কেমন পেন? রেড পেন। দ্যাট পেন, ওই কলমটা, ওই দিয়ে কারে বুঝেছে? কলমকে। পেন রে। দ্যাট মিনস এই পেন ওয়ার্ডটা কি? দ্যাট ওয়ার্ডটা কি? অ্যাডজেক্টিভ। দ্যাট ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ বা নাউনটা, নাউনটা নিয়ে অতিরিক্ত তথ্য। বুঝতে পারছি? আচ্ছা, দ্যাট হলো সিঙ্গুলার, সিঙ্গুলার সাথে সবসময় সিঙ্গুলার যায়। দোজ ও প্লুরাল, ওই কলমগুলা, দোজ প্লুরাল, পেন্সও প্লুরাল। তাহলে দোজ দিয়ে বুঝেছে এই কলমগুলারে, দ্যাট মিনস এই দোজ কি? অ্যাডজেক্টিভ। নাউন রে বুঝতে পারলি? তারপর ওগুলো পড়ছে মাই, অর, ইওর, হিজ, হার, দেয়ার, ইটস। আপনারা হোমওয়ার্ক করছেন, আপনারা কোনো নাউন রে ধইরা অ্যাপোস্ট্রফি দিয়ে হোমওয়ার্কটা করেন নাই, ঠিক আছে? এটা করবেন। মানে অ্যাপোস্ট্রফি কোথায় দিতে হয় এটা কিন্তু জানা উচিত। মাই রেড পেন, নাউন কোনটা এখানে? পেন। 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 বলেন পেনটা কেমন? রেড। 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 পেন কার? বলেন মাই। পেন কার? আমার মাই। আমার। আমার। তাহলে কি মাই দিয়ে কার কি বুঝাইছে? নাউন নিয়ে এক্সট্রা তথ্য বুঝাইছে না? জি। এই নাউনটা নিয়ে এক্সট্রা তথ্য। দ্যাট মিনস মাই ওয়ার্ডটা কি? অ্যাডজেক্টিভ বা এক্সট্রা তথ্য। অ্যাডজেক্টিভ বা এক্সট্রা তথ্য। তাহলে মাই, আওয়ার, ইওর, হিজ, হার, দেয়ার, এগুলা যা আছে সব কি? অ্যাডজেক্টিভ। ইটস, বলেন কালারটা কেমন? রেড। রেডটা ওয়ার্ডটা কি? অ্যাডজেক্টিভ। বলেন কালারটা কার? ইটস, এটার। ইটস মানে কি? এটার। তাহলে এই যে ইটস ওয়ার্ডটা কি? অ্যাডজেক্টিভ। ইটস ওয়ার্ডটা কি? অ্যাডজেক্টিভ। এটা কিন্তু অ্যাপোস্ট্রফি ছাড়া, অ্যাপোস্ট্রফি দেওয়া না, এটা কিন্তু অ্যাপোস্ট্রফি ছাড়াটা। তাহলে অ্যাপোস্ট্রফি ছাড়াটা কি? অ্যাডজেক্টিভ। কিন্তু যখন আপনি কোনো নাউন রে বানাইতে যাবেন, যেমন হিজ মানে তার, হার মানে তার, রহিমস মানে রহিমের, কোনো নাউন রে যখন আপনি এরকম বানাইবেন তখন কিন্তু অ্যাপোস্ট্রফি দেওয়া লাগবে। তখন এটা কি হবে? অ্যাডজেক্টিভ। বলেন বইটা কেমন? রেড। রেড ওয়ার্ডটা কি? অ্যাডজেক্টিভ। বইটা কার? বলেন রহিমের, তাই তো? জি। বলেন পেনটা কার? হার, তার। পেন, পেনগুলা কার? বলেন দেয়ার, তাদের। তাহলে দেয়ারটা দিয়ে বুঝছে পেনের মালিকটারে, দ্যাট মিন্স দেয়ার অর্থটা কি? অ্যাডজেক্টিভটা। ভাইয়া, দেয়ার অর্থটা কি? জি অ্যাডজেক্টিভ কিনা? বলেন। ভাইয়া এই যে ইট এর পরে যদি অ্যাপোস্ট্রোফি দেওয়া এস দেওয়া থাকে তাহলে তো আমরা ইটস করি। ইট ইজ। তাহলে রহিম এর হ্যাঁ, ওর সাথে যে ইট অ্যাপোস্ট্রোফি ইজ। দেওয়া তার এস আছে, হ্যাঁ, এখন এটা রহিম ইজ হলো নাকি? না না এটা হয় না। নাউনের পরে যখন দেয় তখন এটা ওরকম হিসেবে আসে না, কারণ এখানে একটা নাউন আসছে, তাই তো? এখানে একটা অলরেডি নাউন আছে, তো নাউনের দুই নাউন তো আর পাশাপাশি আসে না। নাউনের সামনে অ্যাডজেক্টিভ হিসেবে এগুলো আসে নরমালি। বুঝতে পারছি? এখানে যখন আর আলাদা একটা ভার্ব আছে, রহিমস রেড বুক ইজ, এরকম একটা ভার্ব অলরেডি পাবেন, তাই তো? তাহলে এটার আপনি ভার্ব ধরলে এটা কার ভার্ব? এরকম অ্যাপোস্ট্রফি থাকবে, অ্যাপোস্ট্রফি থাকবে। ইটের ক্ষেত্রে একটু ভিন্ন আর কি, বুঝতে পারছি? ইটের ক্ষেত্রে ভিন্ন। ইটস অ্যাপোস্ট্রফি না দিলে অ্যাডজেক্টিভ, আর ইটের ক্ষেত্রে অ্যাপোস্ট্রফি দিলে এটা বলে কন্ট্রাকশন ফর্ম, বলে ইট ইজ অথবা ইট হ্যাজ, এরকম। বুঝতে পারছি? তাহলে এগুলো কি সব অ্যাডজেক্টিভ। আর কোনো নাউনের যখন বানাবেন তখন এটা কি? অ্যাডজেক্টিভ। তো বলেন পার্সনের প্লুরাল কি? পার্সনের প্লুরাল কি? পিপল। 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 এটা প্লুরাল কি? এস দিলে হবে? পিপলস লিখলে হবে? না, পিপল নিজে তো একটা প্লুরাল। হবে না, ঠিক আছে? হ্যাঁ, নিজেই প্লুরাল। তাহলে আমরা তারপরে পিপলস শুনি না,
শুনি কিনা? জি জি তারপর পিপল শুনি কি হিসেবে শুনি? এইরকম অ্যাডজেক্টিভ হিসেবে শুনি, প্লুরাল হিসেবে না। লোকজন গুলা প্লুরাল হিসেবে বেশি বুঝাইতে আসবে না, লোকজনদের বুঝাইতে অ্যাপোস্ট্রফি এস দেয়। তাহলে আমরা যে পিপল শুনি এটা প্লুরাল হিসেবে শুনি না, পিপল নিজেই প্লুরাল, প্লুরাল হিসেবে শুনি না। কি হিসেবে শুনি বলেন? পজিটিভ হিসেবে। বলেন মাইন্ডটা কেমন? ক্রিটিক্যাল মাইন্ড। মাইন্ড কাদের? লোকজনদের। এই দের হিসেবে আমরা শুনি। বুঝতে পারছি? হ্যাঁ। জি ভাইয়া। তাহলে আমরা যদি সিঙ্গুলার প্লুরালে ইয়ে করি, একটা ছেলে বয়, এই ছেলেটার, এই ছেলেটার, এই ছেলেটারই বয়, এই ছেলেটার, তাহলে ইংলিশ কি হবে? বয়েজ। তাই তো? একটা ছেলে, একটা ছেলে, এই হলো একটা ছেলে, এই একটা ছেলের, তার মানে এটা হলো নাউন, এটা হলো কি? অ্যাডজেক্টিভ। তাই তো? আবার যদি বলি অনেকগুলা ছেলে, বয়, বয়েজ, অনেকগুলা ছেলে। এখন যদি বলি এই অনেকগুলা ছেলের, এই ছিল একটা ছেলে, হুম, এই একটা ছেলে, একটা ছেলের, তাই তো? এখন এটা হলো অনেকগুলা ছেলে। এখন যদি বলি অনেকগুলা ছেলের, তাহলে এরকম বয়স দিয়ে অ্যাপোস্ট্রফি এস, তাই তো? তার মানে অনেকগুলা ছেলের, অনেকগুলা ছেলের, তাই তো? তাহলে দুইটা এস পাশাপাশি করে দেয় না? স্যার এটা হয় না স্যার, শুধু অ্যাপোস্ট্রফি দিলেই এটা হবে। হয় না। তো এই জন্য আমরা কি করব? আমরা নাউনটা লেখা একটা এস দিয়ে, যেহেতু দুইটা এস আসতেছে বাইরে গিয়ে একটা উপরে অ্যাপোস্ট্রফি দিলেই হবে, দুইটা এস দেওয়ার প্রয়োজন নাই। বুঝছি? যেটা এখানে করছি এই যে এটা। তার মানে এখানে বুঝতে হবে দুইটা এস, একটা হলো বয়টা প্লুরাল, অনেকগুলা ছেলে বুঝাইছে, প্লাস অনেকগুলা ছেলে এর, বুঝতে এটা? জি ভাইয়া। আচ্ছা, তারপরে তারপরে আমরা সামনের দিকে আগাই। তো এই পর্যন্ত আমরা পড়ছিলাম, তাই না? এই পর্যন্তই তো পড়ছিলাম। জি স্যার। আচ্ছা, তো আমাদের নেক্সট ক্লাস, সরি নেক্সট ক্লাস না, আজকের ক্লাস সেটা হলো প্রিপোজিশনের উপর। আজকের ক্লাস প্রিপোজিশন। আমরা এখান থেকে আইডেন্টিফিকেশনে, ওয়ার্ড আইডেন্টিফিকেশনে বলেন তো, এখান থেকে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, এই তিনটা কি ক্লিয়ার হয়েছেন? প্রোনাউন বাদ দেন, নাউন আর অ্যাডজেক্টিভ ফুললি ক্লিয়ার হয়েছেন কিনা? জি স্যার। নাউন আর অ্যাডজেক্টিভ ফুললি ক্লিয়ার। নাউনটা শেষে থাকে, নাউনের আগে যা আসে সব অ্যাডজেক্টিভ। একটাও আসতে পারে, অনেকগুলো আসতে পারে, আবার নাও আসতে পারে। মেইন ওয়ার্ড সবসময় নাউন। নাউনে নিয়ে যে তথ্য দিবে সেই কি অ্যাডজেক্টিভ বা অতিরিক্ত তথ্য। বুঝতে পারছি এটা? আচ্ছা, জি গেল, ভাইয়া। এটা গেল। স্যার। এখন আমরা যেটা শিখবো হলো প্রিপোজিশন। প্রিপোজিশন আজকের দিনটা প্রিপোজিশন পড়বো, খুব মনোযোগ সহকারে পড়বেন, ঠিক আছে? সবাই নতুন খাতা উল্টান, কাগজ উল্টান, আজকে ক্লাস শুরু করতেছি। খুব মনোযোগ সহকারে পড়বেন, কারণ প্রিপোজিশনটা খুব ইম্পর্টেন্ট। এটা যদি অ্যাভয়েড করেন আপনি অনেক বাধার সম্মুখীন হবেন। আপনার বেসিকের যে দুর্বলতা, এটার 70%ই দুর্বলতা হলো প্রিপোজিশনের কারণে। 70% দুর্বলতাই আপনার কিসের? প্রিপোজিশনের। তো এই জন্য মাথায় রাখেন, যদি প্রিপোজিশনের ক্লাসে ঘাটতি রাখেন বা হোমওয়ার্ক না করেন, এই চ্যাপ্টারটা যদি আপনি না করেন আজকের, মানে প্রিপোজিশনের হোমওয়ার্কটা, তাহলে আপনি ওই বেসিক উইক 70%ই আটকে থাকবেন। আমরা পড়ি, ইফ ইউ অ্যাভয়েড প্রিপোজিশন ইউ উইল ফেস ভ্যারিয়াস প্রবলেমস দ্যাট মে ইনক্লুড। যদি আপনি প্রিপোজিশন অ্যাভয়েড করেন তাহলে আপনি বিভিন্ন সমস্যায় ভুগবেন। তার ভিতরে অন্তর্ভুক্ত কি কি? 1 নম্বর, রিডিং এ কি সমস্যা ফেস করবেন প্রিপোজিশনে যদি আপনার ঘাটতি থাকে? You will be confused to understand the meaning of the long sentence. লম্বা সেন্টেন্স পড়লে আমাদের মিনিং ছুটে যায় না? জি এটা বড় জি স্যার। সমস্যা হলো প্রিপোজিশন, স্পেশালি at the time of reading and reading the extra information. এক্সট্রা ইনফরমেশন অ্যাড করতে গেলে বা পড়তে গেলে যে সমস্যাটা হয় এটা কিসের? প্রিপোজিশনের। বুঝতে পারছি? আচ্ছা, you জি ভাইয়া। can't differ the main data and extra information of any sentence because for preposition you can't find out the subject and object. আপনি কি করতে পারবেন না? মেইন ডেটা, মেইন তথ্য আর এক্সট্রা তথ্য এগুলোর আলাদা করতে পারবেন না। কারণ কি? আপনি সাবজেক্ট বা অবজেক্ট খুঁজে পাবেন না প্রিপোজিশনের সমস্যার কারণে। তো রিডিং এ এই সমস্যাগুলো ফেস করবেন প্রিপোজিশনের কারণে। বুঝতে পারছি? এই জন্য প্রিপোজিশনের অ্যাভয়েড করা যাবে না। সেকেন্ডলি, রাইটিং এ যে সমস্যাটা ফেস করবেন আপনি প্রিপোজিশনের কারণে,
এটা হলো you will not be able to write a long sentence, even you will be stuck after writing the subject verb object only. আপনি অনেক সময় দেখবেন যে ছোট ছোট সেন্টেন্স স্ট্রাকচার বানানোর পরে আটকে যান, এটারে বড় করবেন কিভাবে বুঝেন না, তাই তো? আটকে যান। এটার মেইন সমস্যা হলো প্রিপোজিশন। ইউ ক্যানট অ্যাড এক্সট্রা ইনফরমেশন অ্যাড করতে পারেন না। যেমন আই ট্রাইস লিখে চুপ করে বসে থাকেন, তারপরে কি করবেন বুঝেন না, ছোটবেলার মতো। ঠিক আছে, তো প্রিপোজিশন যদি আপনি অ্যাভয়েড করেন রাইটিং এ এই সমস্যা ফেস করবেন। বুঝতে পারছি এটা? বুঝতে পারছি? জি ভাই। আচ্ছা, তারপরে স্পিকিং এ কি সমস্যা ফেস করবেন না বুঝেন? স্পিকিং এ কি সমস্যা হবে আপনার? Your fluency will be prevented after saying some words. আমরা মাঝে মাঝে হয় না স্পিকিং বলতে গেলে কিছু বলার পরে আটকে যাই, ফ্লুয়েন্সিতে সমস্যা হয়, বা অল্প কথা বলে আটকে যাই, এটাকে টানতে পারি না, এই সমস্যা হয় কিনা? জি ভাইয়া। সমস্যা হয় না? এটা সবচেয়ে বড় সমস্যা হলো প্রিপোজিশনের ফ্লুয়েন্সিটা না থাকা। প্রিপোজিশনের ফ্লুয়েন্সি না থাকার কারণে এই সমস্যাটা হয়। আচ্ছা, তারপর লিসনিং এ কি সমস্যা ফেস করব? when you will listen any sentence any native speaker says, you will understand just some keywords. যখন আপনি কোনো নেটিভ স্পিকারের কথা শুনেন, দেখবেন মাঝে মাঝে আমরা অল্প অল্প বুঝি, ওয়ার্ড বাই ওয়ার্ড কিছু টুকটাক বুঝি, কিন্তু পুরোটা ধরে রাখতে পারি না। এই সমস্যা হয় কিনা? জি ভাইয়া। এটা কিসের সমস্যা? প্রিপোজিশনের সমস্যা। ক্লিয়ার? বুঝতে পারছি? তাহলে প্রিপোজিশনের পিছনে ফোকাস দেওয়ার দরকার আছে কিনা? 4টা মডিউল আছে আইএলটিএস এর, 4টা মডিউলে কিন্তু আপনার কি হবে, সমস্যা হবে প্রিপোজিশনে। সো ইটস ইম্পর্টেন্ট, বেশিরভাগ কোশ্চেন অ্যান্সার প্রিপোজিশন করা থাকে, ফিল ইন দ্য গ্যাপসে। সো ইটস ইম্পর্টেন্ট টু ওয়ার্ক অন প্রিপোজিশন। প্রিপোজিশনের উপরে কাজ করাটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। বুঝতে পারছি? করে to learn position, to learn because you have to put our own language meaning. কোন ওয়ার্ডগুলো আসলে প্রিপোজিশন সেগুলো বুঝে আমাদের পড়া লাগবে, আবার প্রিপোজিশনের মিনিংটা কিভাবে হয়, কিভাবে আসে, এটা বুঝে তারপরে আমাদের কি করা লাগবে, প্রিপোজিশন করা লাগবে। আচ্ছা, আমার প্রিপোজিশন আমাদের বেশি খুবই ইম্পর্টেন্ট। তো ফার্স্টে যে কাজটা করবেন, আপনারা খাতার ভিতরে লিখেন। কেউ কিন্তু বাংলা লিখবেন না ভাই, এভাবে অনেকে লিখে সকল প্রিপোজিশনের আগে বা পরে নাউন আসে, এমনি কিন্তু কেউ বাংলা লিখবেন না খবরদার। কারো খাতাতে আমি এগুলো না দেখি, এগুলা রুল বানানো, বাংলা রুল বানানো। এই বাংলা রুল বানানো যাবে না, কারণ কি এগুলা বানাইতে গেলে আপনি যে সমস্যা করবেন, এগুলো রুল মুখস্থ করতে মন চাইবে পরে, এগুলো করা যাবে না। আপনি ম্যাচিওর, যথেষ্ট ম্যাচিওর, আপনার লেখা আপনি দেখলে বুঝবেন। এটা দেখলে কিন্তু বুঝে যাবে যে প্রিপোজিশন পরে নাউন আসে। ঠিক আছে, তা সবাই লিখেন অল প্রিপোজিশন প্লাস নাউন, এটা এভাবেই লিখেন, অল প্রিপোজিশন প্লাস নাউন। লিখছেন? অল প্রিপোজিশন প্লাস নাউন লিখছেন? জি স্যার লিখছি। আচ্ছা, অল প্রিপোজিশন প্লাস নাউন। আচ্ছা, এটার মানে হলো সকল প্রিপোজিশনের পর একটা নাউন আসবে, সকল প্রিপোজিশনের পর একটা নাউন আসবে। হ্যাঁ, আমার সাথে সাথে এবার বলেন, প্রিপোজিশনের পরে কি আসে? নাউন আসে। নাউন আসে। নাউন আসে। সবাই সবাই জোরে জোরে বলবেন, মিউট থাকুক আর আনমিউট থাকুক, সবাই সাথে সাথে আমার বলেন, প্রিপোজিশনের পরে কি আসে? নাউন আসে। নাউন নাউন আসে। নাউন আসে। আসে। প্রিপোজিশনের পরে কি আসে? ঘুমায় ঘুমায় হইলো, নাউন আসে। যাতে আপনার ভুল না হয়, নাউন ছাড়া অন্য কিছু না আসে। যদি ঘুমায়ও লিখেন, নাউন ছাড়া অন্য কিছু আনতে পারবেন না। ঠিক আছে, না। কারণ প্রিপোজিশনের পরে কি আসে? নাউন আসে। নাউন আসে। নাউন আসে। নাউন যদি আসে। নাউনটা, হ্যাঁ, প্রিপোজিশনের পরে নাউন আসে, কিন্তু প্রিপোজিশনের পরে নাউন ছাড়া যদি অন্য কিছু আসে, মানে নাউন না এসে যদি অন্য কিছু আসে, নাউন যদি না আসে, তাহলে ভুল হবে। কি হবে? ভুল হবে। ঠিক আছে, তো প্রিপোজিশনের পরে সবসময় কি লাগবে? নাউন লাগবে। প্রিপোজিশনের পরে কি আসে? বলেন, জোরে জোরে বলেন। নাউন আসে। প্রিপোজিশনের পরে কি নাউন আসে? আসে। নাউন আসে। প্রিপোজিশনের পরে কি আসে? নাউন নাউন আসে। আসে। এই ক্লাসে, সারা ক্লাসে আমি যতবার জিজ্ঞেস করবো আপনারা, আপনি প্রত্যেকবার আমার সাথে সাথে বলবেন
ঠিক আছে, প্রিপোজিশনের পরে কি আসে? নাউন আসে। Noun নাউন আসে। আসে। প্রিপোজিশনের পরে কি আসে? Noun নাউন আসে। আসে। প্রিপোজিশনের পরে নাউন আসে। নাউন না আসলে Noun আসে। ভুল, নাউন না আসলে ভুল কি? হবে। ভুল হবে, ঠিক আছে। নাউন না আসলে ভুল। আচ্ছা, যাদেরকে ক্লাসে আমি নাম ধরে ডাকি না, ঠিক আছে, তারা মনে করে না যে ভাই আপনাকে ডাকি না মানে এটা না যে আপনার কথা ফোকাস দিন, এরকম না। আপনার নিয়ে আমার চিন্তা কম, যে আপনি হোমওয়ার্ক করেন, আপনার নিয়ে চিন্তা কম, ঠিক আছে। তো আপনার উপরে আমার কনফিডেন্স আছে যে আপনার পড়াশোনা করেন, কিন্তু তলে তলে আবার কি করেন না, এই বিশ্বাস ভেঙে দিয়েন না। আচ্ছা, বলেন প্রিপোজিশনের পরে কি আসে? নাউন আসে। প্রিপোজিশনের পরে কি আসে? নাউন আসে। নাউন না আসলে কি হবে? ভুল হবে। ভুল নাউন হবে। আসলে ভুল হবে। তাহলে প্রিপোজিশনের পরে সবসময় একটা নাউন আসে, এটা মাস্ট, অবশ্যই লাগবে। নাউন ছাড়া অন্য কিছু আসতে পারবে না। ক্লিয়ার সব এটা? আচ্ছা, তো লিখেন 1 নম্বর প্রিপোজিশন অফ। 1 নম্বর, আমি একটা প্রিপোজিশন বুঝিয়ে দিই, বাকিগুলা আপনি বাকিগুলা টাইনা যাব, ঠিক আছে। টোটাল 110টা প্রিপোজিশন আছে। তো 110টা আমরা করবো না, আমরা 30 থেকে 35টা করবো, কারণ এগুলো অ্যাক্টিভ, ঠিক আছে। সব পড়ার দরকার নেই, আমরা 30 থেকে 35টা করবো। আচ্ছা, তাহলে বলেন প্রিপোজিশনের পরে কি আসে? নাউন আসে। প্রিপোজিশনের পরে কি আসে? নাউন আসে। 1 নম্বর প্রিপোজিশন লিখেন অফ। 1 নম্বর প্রিপোজিশন লিখেন অফ। অফ লিখছেন? প্রিপোজিশন বলেন, অফ একটা কি? প্রিপোজিশন। অফ কি একটা? প্রিপোজিশন। প্রিপোজিশনের নিচে সবসময় সিম্বল দিবেন পি দিয়া, ঠিক আছে। প্রিপোজিশন অফ হলো একটা প্রিপোজিশন। বলেন প্রিপোজিশনের পরে কি আসে? Noun আসে। নাউন আসে। তাহলে অফ যদি একটা প্রিপোজিশন হয়, অফ যদি একটা প্রিপোজিশন হয়, এই অফের পরে কি আসবে? Noun আসবে। নাউন আসবে। এটার পরে সবসময় একটা কি আসবে? নাউন আসবে। তাহলে Noun অফ আসবে। প্লাস নাউন লিখেন, অফ প্লাস নাউন, এন। এন লিখলে বুঝবেন নাউন। অফ প্লাস এন আসবে কিনা? প্রিপোজিশনের পরে নাউন আসবে কিনা? আসবে। হ্যাঁ, নাউন। আসবে। তাহলে এই যে নাউনটা আসবে, এই নাউনটার সাথে র বা এর যোগ করে পড়বেন, র বা এর। এর। হ্যাঁ, র বা এর লিখেন। সেম একদম এভাবেই লিখবেন, আমি যেভাবে লিখতেছি খাতার ভিতরে এভাবেই নোট করবেন, এইটুক দেখলেই বুঝবেন। লিখছেন? র বা এর। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম যে প্রিপোজিশনের পরে সবসময় কে আসে? নাউন আসে। প্রিপোজিশনের পরে সবসময় কি আসবে? নাউন আসবে। এই নাউনটা যদি না আসে তাহলে বলবে Noun আসে। ভুল আছে। প্রিপোজিশনের পরে যদি নাউন না আসে, Noun আগে কি আসে আমার দরকার নাই, প্রিপোজিশনের আগেরটা আমার দরকার নাই, প্রিপোজিশনের পরে নাউন আসে, এটুকু মাথায় রাখলে হবে, ঠিক আছে। যদি অফ একটা প্রিপোজিশন আসে, এটার পরে সবসময় একটা নাউন আসবে, ওই নাউনটার সাথে র বা এর যোগ করে পড়বেন, র বা এর, র বা এর। তাহলে আমি যদি একটা এক্সাম্পল ধরি যে অফ বাংলাদেশ, অফ বাংলাদেশ। বাংলাদেশ। আচ্ছা, বলেন অফ কি একটা প্রিপোজিশন কিনা? Preposition. প্রিপোজিশন। বাংলাদেশ একটা নাউন কিনা? Noun. নাউন। তাহলে প্রিপোজিশনের পরে কি নাউন আসছে? আসছে। আসছে। তাহলে এটা হয়েছে নাকি হয় না? এটা হয়েছে নাকি হইছে। হয় না? হয়েছে। কারণ কি? হইছে। প্রিপোজিশনের পরে কি আসে? Noun নাউন আসে। আসে। তাহলে নাউন আসলেই হয়েছে, এটা ক্লিয়ার। নাউন আসলে এটা বুঝবেন হয়েছে, ওকে। তাহলে প্রিপোজিশন পরে নাউন আসলে বুঝলাম আমরা এটা হয়েছে। তাহলে এটার মিনিংটা আছে কি? বাংলাদেশের মানে কি বলেন? অফ বাংলাদেশ। বাংলাদেশ, এটার ইয়াটা হলো বাংলা, যদি বলি বাংলা দেশ। আমার বাংলাটা লেখা তো ভালো না, ভুলে গেছি বাংলা লেখা। বাংলাদেশ, ঠিক আছে। একদম বাচ্চা আচ্ছা, তো। হ্যাঁ, এমনি কলম দিয়ে লিখলে পারি, কিন্তু এভাবে স্টাইলাস দিয়ে আমি পারি না, বুঝছেন। আমি বাংলা লিখছি লাস্ট কবে জানি না, পড়াইতে গেলে একটু যা কিন্তু লাগে। ইংরেজি লেখা তো আপনার সুন্দর, একটা ভালো হইলেই তো। আচ্ছা, দেখেন, বাংলাদেশ, বাংলাদেশ মানে কি বলেন? বাংলাদেশ, বাংলাদেশ মানে বাংলাদেশ। বাংলাদেশ। এখন বাংলাদেশ। যদি অফ আসে, সামনে যদি অফ আসে, অফ থাকলে পরে নাউনটার সাথে র বা এর যোগ করে পড়ি, তাই না? এই বাংলাদেশ ওয়ার্ডের মিনিং হলো বাংলাদেশ, শুধু বাংলাদেশ, শুধু বাংলাদেশ। এখন এই যে অফ আসছে, অফ আসলে পরে নাউনটার সাথে র বা এর যোগ করি, এখানে নাউন হলো বাংলাদেশ। তাহলে এই যে বাংলাদেশ ওয়ার্ডটার সাথে র বা এর যোগ করবো, তাহলে র বা এর যোগ করলে হয় বাংলাদেশের বা বাংলাদেশ এর, যেটা যোগ করে আপনার সুবিধা হয়, বুঝতে পারছি। তাহলে
বাংলাদেশ মানে বাংলাদেশ, কিন্তু অফ বাংলাদেশ মানে কি বলেন? বাংলাদেশের। বাংলাদেশের। বুঝতে পারছি? কে বুঝে নেই বলেন তো? জি। তো ভাই কেউ কোয়েশ্চেন করে নিয়ে কিন্তু কেউ ভয়টা পেন না, ঠিক আছে? অনলাইনে কোয়েশ্চেন করলে কেউ কাউরে দেখে না, বুঝতে পারছি? আর এরকম না যে এখানে স্ক্রিনে দেখা যায় আপনি করে কোয়েশ্চেন করলে, কোয়েশ্চেন করে বলবেন, ঠিক আছে? এটা বুঝছি সবাই, এটা বুঝছি। জি। তাহলে যেরকম প্রিপোজিশন, যে প্রিপোজিশনটা থাকে ওই প্রিপোজিশনটা পরেরটা কি থাকে সবসময়? নাউন আসে। ওই নাউনটার সাথে ওই প্রিপোজিশনের মিনিংটা যোগ করে করবেন, বুঝতে পারছি? তাহলে বাংলাদেশ ওয়ার্ডের মানে হলো বাংলাদেশ, কিন্তু যখন অফ প্রিপোজিশনের পরে আসবে নাউনটা, তখন ওই নাউনটার সাথে র বা এর যোগ করে করবেন। লব বাংলাদেশ মানে কি? বাংলাদেশের, বুঝছি? হ্যাঁ, যদি আমি সিমিলারলি বলি, পেন মানে কি? কলম। পেন মানে কি? কলম। 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 যখন আপনি লিখবেন যে অফ পেন, প্রিপোজিশনের পরে কি আসছে? পেন অর্থ হলো নাউন, তাই না? তাহলে অফ থাকলে পরে নাউনটার সাথে এই পেনের সাথে র বা এর যোগ করে করবেন, তাহলে হয়ে গেল কি এখন? কলমের। বুঝছি? বুঝছি? জি। আচ্ছা, তাহলে প্রিপোজিশনের পরে সবসময় নাউন আসে। প্রিপোজিশনের পরে সবসময় কি আসে? নাউন আছে। নাউন আসে। এই নাউনটার সাথে ওই প্রিপোজিশনের মিনিং ধরে যোগ করে করবেন। একটু ক্লিয়ার কিনা? জি। হ্যাঁ, এবার আমার সাথে সাথে ইংলিশ করেন আপনারা। বলেন বাংলাদেশের। অফ বাংলাদেশ। বাংলাদেশের ইংলিশ কি? অফ বাংলাদেশ। অফ বাংলাদেশ। হ্যাঁ। অফ বাংলাদেশ। যদি বলি আইএলসের। অফ অফ আইএলস। আইএলস। হ্যাঁ, অফ আইএলস। যদি বলি বিশ্ববিদ্যালয়ের। অফ অফ ইউনিভার্সিটি। অফ ইউনিভার্সিটি। ইউনিভার্সিটি। যদি বলি বইয়ের। অফ বুকস। অফ বুক। অফ বুক। যদি বলি কানাডার। অফ কানাডা। অফ কানাডা। কানাডা। যদি বলি খাওয়ার। অফ অফ ফুডস। ইট। কি বলছেন? অফ ইট। প্রিপোজিশনের পরে কি আসে? নাউন আসে। এটা কি লিখছেন? এটা ভার্ব। ইট মানে খাওয়া, তাহলে কি হবে? প্রিপোজিশনের পরে ভার্ব হবে? ভার্ব হবে হবে? না, ভুল হয়েছে। হবে না, ঠিক আছে? তাহলে এটা কি হবে? ভুল হবে। না। বুঝছি এটা? জি। বুঝছি? কারণ কি প্রিপোজিশনের পরে নাউন আসে, কিন্তু এটা আনছেন কি? ভার্ব। এবার আবার একটু ফোকাস দিই আমরা, হ্যাঁ? আবার আমার সাথে সাথে বলেন, বলেন প্রিপোজিশনের পরে কি আসে? নাউন আছে। নাউন আসে। নাউন আসে। প্রিপোজিশনের পরে কি আসে? নাউন প্রিপোজিশনের আসে। পর নাউন আসে। তাহলে প্রিপোজিশনের পরে যদি নাউন আসে, তাহলে আমরা বুঝবো যে সব প্রিপোজিশনের পরে একটা নাউন আসে। নাউন ছাড়া, নাউন যদি না আসে তাহলে বুঝবেন এটা ভুল। নাউন না আসলে কি? ভুল। আচ্ছা, তাহলে প্রিপোজিশনের পরে নাউন আসে। আমার সাথে সাথে বলেন বাংলাদেশের। অফ বাংলাদেশ। অফ বাংলাদেশ। আইএলসের। অফ আইএলস। অফ আইএলস। যদি বলি প্রাইম মিনিস্টারের। অফ প্রাইম মিনিস্টার। অফ প্রাইম অফ মিনিস্টার। প্রাইম মিনিস্টার। কলমের। অফ ফ্যান। অফ পেন। অফ পেন। যদি বলি স্যারের। অফ টিচার। অফ অফ টিচার। হ্যাঁ, টিচার। তাহলে এরকম, তাই তো? আচ্ছা, যদি বলি পড়ার। অফ রিডস। অফ রিডিং। হ্যাঁ, রিডিং, ঠিক আছে? হ্যাঁ, রিডিং। রিড বলছেন, রিড। অফ রিড হবে? বলেন তো, অফ রিড হবে? রিড মানে কি ভার্ব না? রিড রিড হবে না, ভার্ব ভার্ব না? হবে। ভার্ব হবে প্রিপোজিশন করে? না। নাউন বুঝতে হবে। পারছি? কি হবে ওটা পরে আমরা তারপরে বলি যে পড়ালেখার, ঠিক আছে? ওগুলো আমরা পরে আসবো কিভাবে আসবে, কিন্তু অ্যাটলিস্ট এটুকু শিখি প্রিপোজিশনের পরে কখনো নাউন ছাড়া কিছু আসবে না। প্রিপোজিশনের পরে সবসময় কি আসে? নাউন আসে। বুঝতে পারছি? কারো কোনো সমস্যা আছে এটা নিয়ে? তাহলে অফ থাকলে পরে নাউনের সাথে কিছু করে পড়বো, র বা এর। র বা এর। আচ্ছা, বুঝলাম। ওকে, তো এখন একটু খেয়াল করি। এই যে পেন ওয়ার্ডটা নাউন না? নাউন। আচ্ছা, পেন হলো নাউন। এই নাউনের সামনে আমরা কি লেখা শিখছিলাম বলেন তো? অ্যাডজেক্টিভ না? হুম, বলেন যদি আমি এখানে রেড পেন লিখি, বলেন পেনটা কেমন? রেড। 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 বলেন যদি রেড পেন লিখি, বলেন পেন কয়টা? একটা। 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 তাহলে আর রেড এগুলো কি পেনে নিয়ে এক্সট্রা তথ্য না? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। এগুলো আসতে পারে আবার নাও আসতে পারে, তাই তো? আবার আমি রেডের জায়গায় যদি ব্ল্যাক বলি, কোনো সমস্যা আছে? না। আচ্ছা, এখন কথা হলো যদি এরকম আমি লিখি অফ প্রিপোজিশনের পরে অফ রেড পেন, এটা হবে কিনা বলেন তো? প্রিপোজিশনের পরে কি আসে? প্রিপোজিশনের পরে কি আসে? নাউন আসে। এখন কি আসছে বলেন তো? এখন কি আসছে? এখন কি আসছে? অ্যাডজেক্টিভ। হ্যাঁ, এটা কি হবে কিনা বলেন তো? এখন তো অ্যাডজেক্টিভ আসছে, তাই না? এটা কি হবে কিনা? হবে। হবে, কারণ কি?
প্রিপোজিশনের পরে সবসময় নাউন আসে। এখন এটা আসছে কি অ্যাডজেক্টিভ, তারপরও হবে, কারণ কি অ্যাডজেক্টিভ সবসময় কারে নিয়ে তথ্য দেয় বলেন তো? অ্যাডজেক্টিভ সবসময় নাউন নিয়ে তথ্য দেয়। এই পেন যদি না থাকতো তাহলে কি লালকে আমি বলতে পারতাম? না। একটা কি বলতে পারতাম? না। তার মানে এখানে মেইন ওয়ার্ডটা হলো নাউন, তাই তো? নাউনে নিয়ে সবসময় অ্যাডজেক্টিভ তথ্য দেয়। তাই অ্যাডজেক্টিভ আসছে মানে কি নাউনটা আসছে, তাই তো? তাহলে এই এই অ্যাডজেক্টিভ গুলো মেইন না, আসলেও চলে নাও আসলেও চলে। ব্যাপারটা এরকম না? আসতে পারে নাও আসতে পারে। তাহলে এখন ব্যাপারটা হলো এগুলো যেহেতু মেইন না, প্রিপোজিশন পরে আমার খোঁজার দরকার হলো নাউন। নাউনটা থাকলেই তো হয়েছে। এখন অ্যাডজেক্টিভ যদি আসে আসুক, সমস্যা নাই। কারণ কি অ্যাডজেক্টিভ তো আর মেইন না, এখানে নাউনে নিয়ে তো তথ্য দিচ্ছে। আর অ্যাডজেক্টিভ মানে তো নাউন আসছে, তাই তো? অ্যাডজেক্টিভ আসছে মানে কি ওই নাউনটা আছে দেখি তো অ্যাডজেক্টিভ আসতে পারছে, তাই তো? এখন যদি সরাসরি নাউন আসে প্রিপোজিশন পরে তাও কোনো সমস্যা নেই, আর যদি নাউন যদি কিছু না অ্যাডজেক্টিভ নিয়েও আসে, এক্সট্রা তথ্য নিয়েও আসে, তাও কোনো সমস্যা নেই। বুঝতে পারছি? আমার মেইন ওয়ার্ডটা থাকা লাগবে কে? নাউন থাকতে হবে। আর নাউন যদি অ্যাডজেক্টিভ আসে কোনো প্যারা নেই। তাহলে প্রিপোজিশন আর নাউনের মাঝখানে যদি কোনো ওয়ার্ড ঢুকে, অ্যাডজেক্টিভ ছাড়া আর কেউ আসতে পারে নাই তো? হ্যাঁ, এটাই মাথায় রাখা লাগবে। তাহলে প্রিপোজিশনের পরে কি আসে? প্রিপোজিশনের পরে কি আসে? নাউন আসে। প্রিপোজিশনের পরে কি আসে? নাউন আসে। হ্যাঁ, প্রিপোজিশন পরে নাউন আসে। নাউন যদি অ্যাডজেক্টিভ নিয়ে আসে কোনো সমস্যা নাই। এখন অ্যাডজেক্টিভ যদি নিয়ে আসলো, আমরা র বা এর যে মিনিং করে পড়ছি, এটা কি হবে একটার, লালের নাকি কলমের? র বা এর যোগ করে পড়তাম না আমরা নাউনের সাথে? অফ থাকলে পরে নাউনের সাথে কি যোগ করে পড়ি? র বা এর। র বা এর যোগ করে পড়ি আমরা। তাহলে এই যে র বা এরটা যে আমরা যোগ করে পড়ি, এখানে আমাদের অফ প্রিপোজিশন যদি অ্যাডজেক্টিভ নিয়ে আসে, অ্যাডজেক্টিভ যদি নিয়ে আসে, এই যে র বা এরটা আমরা কার সাথে যোগ করবো? একটার করবো, একটার, লালের নাকি কলমের বলেন তো? হুম, কারণ এখানে আমাদের মেইন ফোকাসটা দেওয়া লাগবে। আমরা জানি যে প্রিপোজিশনের পরে সবসময় একটা নাউন আসে, এই প্রিপোজিশনের মিনিংটা সবসময় নাউনটার সাথে যাবে। বুঝতে পারছি এটা? প্রিপোজিশনের মিনিংটা সবসময় নাউনটার সাথেই যাবে। তো যত অ্যাডজেক্টিভ আসে আসুক, প্রিপোজিশনের সাথে তো সম্পর্ক অ্যাডজেক্টিভের না, তাই না? প্রিপোজিশনের সাথে সম্পর্ক অ্যাডজেক্টিভের না, এর সাথে সম্পর্ক হলো নাউনের। এখন নাউন যত অ্যাডজেক্টিভ নিয়ে আসে আসুক কোনো সমস্যা নেই, প্রিপোজিশনের মিনিং সব সময় নাউনটার সাথে বসবে। বুঝতে পারছি? প্রিপোজিশনের সাথে মিনিংটা সবসময় কার সাথে যাবে? সবসময় নাউনের সাথে। বুঝতে পারছি? তাহলে এটা কি বলেন? কলমের। কারণ অ্যাডজেক্টিভ তো নাউনে নিয়ে তথ্য দিচ্ছে, তাই তো? এই অ্যাডজেক্টিভ গুলা নাউনে নিয়ে তথ্য দিচ্ছে। দ্যাট মিনস প্রিপোজিশনের সাথে সম্পর্ক হলো নাউনে, মিনিংটা যাবে নাউনে। বলেন একটা লাল কলমের। কলমের। বুঝতে পারছি? যত দূরে গিয়ে পড়ুক নাউনটা, প্রিপোজিশনের মিনিংটা নাউনটার সাথে যাবে। ক্লিয়ার সবাই এটা? আচ্ছা, তাহলে আমাদের বুঝলাম প্রিপোজিশন পরে, সকল প্রিপোজিশন পরে একটা কি আসবে? নাউন আসবে। যদি নাউন না আসে ভুল, তাই তো? আর যদি নাউনটা কিছু অ্যাডজেক্টিভ নিয়ে আসে কোনো সমস্যা আছে এখানে? না। আচ্ছা, তো এক নম্বর প্রিপোজিশন হলো অফ। অফ প্রিপোজিশন পরে কি আসছে? নাউন আসে। এটার সাথে র বা এর যোগ করে পড়বেন। ক্লিয়ার? লিখেন, এটা লিখেন, এই এক্সাম্পলটা লিখেন। অফ পেন, দুইটা লিখেন, দুইটা এক্সাম্পল লিখেন। অফ একটা প্রিপোজিশন, এটার পরে নাউনকে পেন। আবার যদি পেন যদি অ্যাডজেক্টিভ নিয়ে আসে কোনো সমস্যা আছে? নাই। আমার মেইন টার্গেট হবে নাউনটা খোঁজাটা, হলো আমাদের মেইন টার্গেট। লিখছেন? এটা লিখেন, এটা লিখেন, এক নম্বরটা। এক্সাম্পল গুলো লিখেন, লিখে বলবেন, রেসপন্স করবেন। আচ্ছা, তাহলে অফ রেড পেন বলেন কিসের? লাল দামি কলমের। প্রিপোজিশন মিনিং কার সাথে যায়? নাউনের সাথেই যায়, অ্যাডজেক্টিভে না। অ্যাডজেক্টিভ তো নাউনে নিয়ে তথ্য দিতে হবে, তাই না? বলেন তো কলমটা কেমন? দামি। কলম কেমন? লাল। লাল দামি কলমের। ক্লিয়ার? এটা বুঝছি, এই পজিশনটা বুঝছি সবাই? অফ প্রিপোজিশন। তাহলে যত নাউন পাবেন, মানে অফ প্রিপোজিশন দিয়া যত নাউন পাবেন, ওই নাউনগুলোর সাথে র বা এর যোগ করে পড়বেন। কিসের জন্য? রিডিং, রাইটিং, লিসনিং, স্পিকিং। কোনটার জন্য? কোনটার জন্য বলেন তো? রিডিং সবগুলোর জন্য। স্পিকিং বলতে গেলেও আমরা মাথায় রাখবেন এই রিলেটেড র বা এর জাতীয় কিছু আসলে অফ প্রিপোজিশনের ইউজ। লিসনিং শুনলেও ওইভাবে ধরবেন, রিডিং ওইভাবে, রাইটিং লিখতে গেলেও অফ। ক্লিয়ার?
হ্যাঁ 2 নম্বর প্রিপোজিশন সবাই লিখেন 2 নম্বর প্রিপোজিশন। এই 1 নম্বরটা ক্লিয়ার কিনা ভাই সবাই? 1 নম্বরটা ক্লিয়ার কিনা? আমি একজন একজন করে ধরতেছি, দাঁড়ান। আচ্ছা, আশরাফুল ভাই বুঝছেন? আকাশ ভাই বুঝছেন? আকাশ ভাই, আজমি আপু বুঝছেন? মিমি আপু, জি স্যার বুঝছি। মিমি আপু, ডানা আপু বুঝছেন? জি ভাইয়া। জি স্যার বুঝছি। ফরহাদ ভাই বুঝছেন? জ্যোতি আপু, মেহেদি ভাই, মিশু ভাই, জি স্যার বুঝতে পারছি। জি ফিরোজ ভাই বুঝছেন? জি স্যার বুঝছি স্যার। রোজা আপু বুঝছেন? রোজা আপু, সাইফুল ভাই বুঝছেন? জি সাকিব ভাইয়া ভাই, বুঝছি। সানজানা আপু বুঝছেন? জি তামিম ভাই, সুমন ভাই বুঝছেন? সুমন ভাই, আচ্ছা আলহামদুলিল্লাহ। আচ্ছা, মিরাজ বুঝছেন? আচ্ছা, আনমিউট। তাহলে আমরা বুঝলাম প্রিপোজিশনের পরে সবসময় কি থাকে? একটা নাউন থাকে। এখন এইটার মতোই সবগুলা, সবগুলো এটার মতোই, সবগুলার পরে কি থাকবে? একটা মাস্ট, ম্যান্ডেটরি নাউন থাকবে। এখন জাস্ট হলো যেরকম প্রিপোজিশন ওরকম মিনিং আসে, ভিন্ন ভিন্ন প্রিপোজিশন ভিন্ন ভিন্ন, কিন্তু প্রত্যেকটা প্রিপোজিশনের পরে কি থাকবে? একটা নাউন থাকবে, মাস্ট অবশ্যই থাকবে। তাহলে আমরা এই চিন্তা ভাবনা করে সামনের দিকে আগে 2 নম্বর প্রিপোজিশন লিখেন। এখন একটু টাইনা যাবো একটা একটা করে। 2 নম্বর প্রিপোজিশন লিখেন অ্যাবাউট। 2 নম্বর লিখেন অ্যাবাউট। একদম এখানে যেরকম আছে একদম সেম এভাবে লিখবেন, ঠিক আছে? কেউ কিন্তু রুল আকারে কেউ লিখতে যাবেন না। বারবার বলতেছি, আইএলসে যত গ্রামার থেকে দূরে সরা যায়, আইএলসে গ্রামার কিছুই না। আপনি ইংলিশে গ্রামার থেকে যত দূরে থাকতে পারবেন, আইএলস আপনার জন্য তত সহজ, ঠিক আছে? আচ্ছা, লিখেন 2 নম্বর প্রিপোজিশন অ্যাবাউট। অ্যাবাউট কি বলেন তো? প্রিপোজিশন অ্যাবাউট কি বলেন? প্রিপোজিশন। হ্যাঁ, প্রিপোজিশনের পরে সবসময় একটা নাউন থাকে, তাই তো? অ্যাবাউট থাকলেও কি থাকবে? একটা নাউন থাকবে, তাই না? এই নাউনটার সাথে ওইটা আমরা র বাইর যোগ করে পড়ছি। হ্যাঁ, এটা আমরা সম্পর্কে যোগ করে পড়বো, সম্পর্কে। এগুলো সিম্পল, সবাই পারেন, তারপর আমি একটু এগুলা নোট করে গুছিয়ে দিতেছি। সম্পর্কে যোগ করে পড়বেন। অ্যাবাউট ফ্রেন্ডস, প্রিপোজিশনের পরে নাউন কোনটা? ফ্রেন্ডস। তাহলে কি সম্পর্কে? বন্ধুদের সম্পর্কে। প্রিপোজিশন অ্যাবাউটের পরে নাউন কোনটা? ফ্রেন্ডস। এখন নাউন যদি অ্যাডজেক্টিভ নিয়ে আসে, কোনো সমস্যা আছে? না সমস্যা নেই। ওকে, আবার গুড ফ্রেন্ডস, ভালো, ভালো সম্পর্কে নাকি ভালো বন্ধু, ভালো ভালো বন্ধু। বন্ধুদের? ভালো বন্ধু, হ্যাঁ, ভালো বন্ধু। নাউনের সাথে মিল দেবে, নাউনের সাথে। ক্লিয়ার? লিখছি এটা? আচ্ছা, এটা নর্মাল একটা নাউন থাকলে। তো এবার একটু খেয়াল করি আমরা, এই যে অ্যাবাউট প্রিপোজিশনের পরে যে মেইন নাউনটা, এই নাউনটা নর্মালি একটা নাউন থাকে, ক্লিয়ার? কিন্তু আমরা যদি এই অ্যাবাউট প্রিপোজিশনের পরে কোনো একটা ম্যাথমেটিক্যাল টার্ম কিছু পাই, ম্যাথমেটিক্যাল কিছু যদি আমরা পাই, তাহলে তখন এটা সম্পর্কে বলবে না। আইএলস রাইটিং টাস্ক 1-এ যেটা আসবে, আপনাদের কিছু পাই চার্ট, বার চার্ট, লাইন গ্রাফ এরকম জিনিস আসে। যেমন আমি যদি একটা বার চার্ট আঁকি, এখানে মনে করেন একটা বার চার্ট যদি আঁকি, একটা বার চার্ট আঁকলাম, এখানে দিলাম 95%, আর এখানে দিলাম আমি 100%, ঠিক আছে? তো আমি এই বরাবর একটা দাগ টানলাম, এই বরাবর, ঠিক আছে? এটা কততে আছে বলুন তো? এটা কততে আছে? পার্সেন্টেজটা কততে বলুন তো? বলতে পারবেন? 97। হ্যাঁ, আপনি বলবেন 97। যদি এক্সামিনার ধরে রাখে এটা 98, তখন কি করবেন? আপনি কি শিওর? আমরা কি শিওর কিনা এখানে? আমরা কি শিওর কিনা এখানে বলেন? না স্যার। আমরা কি শিওর? শিওর না। তার মানে এটাকে আমরা বলতে পারি প্রায় 100, তখন আর ভুল নেই, তাই তো? প্রায় 100। তখন এরকম ম্যাথমেটিক্যাল কিছু যদি থাকে অ্যাবাউট প্রিপোজিশনের পরে, দেন এটা হলো গিয়ে কি অ্যাপ্রক্সিমেটলি বোঝায় যে প্রায়, বুঝতে পারছি? তখন এই অ্যাবাউট প্রিপোজিশনের পরে যদি আমরা কি পাই? ম্যাথমেটিক্যাল নাউন পাই, ম্যাথমেটিক্যাল টার্মে কিছু যদি পাই, নয়েজ আসতেছে কার কাছ থেকে? নয়েজ আসতেছে, নয়েজ আসতেছে কার কাছ থেকে? আচ্ছা, অ্যাবাউট প্রিপোজিশনের পরে যদি আমরা নর্মালি কোনো নাউন পাই, তখন এটা সম্পর্কে মিনিং দিবে, ঠিক আছে? আর অ্যাবাউট প্রিপোজিশনের পরে যদি আমরা ম্যাথমেটিক্যাল রিলেটেড কিছু পাই, হ্যাঁ, তখন এটা কিন্তু প্রায় মিনিং দিবে, প্রায়, কাছাকাছি যেগুলোরে বলি প্রায়। বাংলা লিখেন, এটা হলো, এটার এক্সাম্পলগুলো লিখেন, এই এক্সাম্পলটা লিখেন শুধু, অ্যাবাউট 100%, লিখে এই সাইডে লিখে রাখেন, এটা প্রায় বুঝাইছে।
আমরা করি অ্যাপ্রক্সিমেট ভ্যালু বলি না, প্রায়, তার মানে ফুললি 100% না, এটা হলো প্রায় 100, শিওর না আমি, তখন এটা প্রায় বলি। বুঝছি এটা? সবাই বুঝছি এটা? কার কোনো জি স্যার। ঝামেলা আছে? আচ্ছা, তো এই অ্যাবাউটের পরিবর্তে অ্যাবাউট 100% মানে কি? প্রায় 100%। এই অ্যাবাউটের পরিবর্তে আপনি আরো কিছু ওয়ার্ড ইউজ করতে পারবেন। দিজ আর, অ্যারাউন্ড, ক্লোজ টু, নিয়ারলি, অলমোস্ট, অ্যাপ্রক্সিমেটলি। এই ওয়ার্ডগুলো আপনি চাইলে ইউজ করতে পারেন। অ্যাবাউট 100% মানে কি? প্রায় 100%। আপনি চাইলে নিয়ারলি 100% অ্যাপ্লাই করতে পারবেন, তাও কোনো সমস্যা নেই। তাও মানে কি বুঝেছে? প্রায় 100%। আপনি চাইলে অ্যাপ্রক্সিমেটলি 100% ইউজ করতে পারবেন, তাও কোনো সমস্যা নেই। বুঝছি? প্রায় বোঝায়, কি বোঝায় এটা? প্রায়, এই তো। তাহলে এই চারটা, এই 5-7টা ওয়ার্ড লিখে রাখেন। আইএলটিএস এর রাইটিং টাস্ক 1 এ কাজে লাগবে আপনাদের। লেখা শেষ। 3 নাম্বার প্রিপোজিশন, 3 নাম্বার প্রিপোজিশন ফর, লিখেন ফর, ফর লিখেন, এটা লিখেন। লিখে যে যত দ্রুত লিখতে পারেন ভাই, হাতের লেখার দিকে তাকায়েন না, কারণ আমাদের অনেকগুলো পড়া লাগবে। ফর একটা প্রিপোজিশন, ফর কি বলেন? প্রিপোজিশন। প্রিপোজিশন, প্রিপোজিশন পরে কি আসে? নাউন। নাউন আসে। এই নাউনটার সাথে জন্ম যোগ করে পড়ি আমরা নাউনটা, এই তো। আইফোন, আইফোনের জন্য। এখন কি নাউনটা যদি একটা অ্যাডজেক্টিভ নিয়ে আসে, কোনো সমস্যা আছে? না, সমস্যা নেই। এক্সপেন্সিভ, কিন্তু এই নাউনটার সাথেই মেনলি টার্গেট থাকবে। তো এখানে আইএলটিএস এর মেন ক্লাসগুলোতে এই নাউনটারে নর্মালি অবজেক্ট বলে, তাই না? ওগুলো আমাদের দরকার নাই, ওগুলো লেখা কঠিন। শেষ। লিখছি? জি আচ্ছা, স্যার। কারো কোনো সমস্যা হলে বলে নিন। আমি কিন্তু যেহেতু সব প্রিপোজিশনের পরেই নাউন আসে, আমি কিন্তু টাইনা পড়াইতেছি এই কারণে। বুঝছি? আচ্ছা, তাহলে জি বলেন স্যার। 4 নাম্বার প্রিপোজিশন, 4 নাম্বারটা। 4 নাম্বার লিখেন। উইথ একটা প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে কি আসে? নাউন আসে। নাউন। নাউন আসে। নাউন না আসলে কি হবে? ভুল হবে। ভুল। নাউন ভুল আসলে হবে। কি হবে? ভুল হবে। ভুল তাহলে হবে। উইথ প্রিপোজিশনের পরে যে নাউনটা আসে, এটার সাথে সাথে যোগ করে পড়বেন। আপনাদের মেইন টার্গেট থাকবে প্রিপোজিশনের পরে নাউনটা, আর হলো কোনটা? এই যে মিনিংটা, আমাদের নিজস্ব ল্যাঙ্গুয়েজের যে মিনিং, এটা। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, এইটা যে যত পাক্কা করতে পারবেন, যদি রিডিং এ দেখেই যদি আপনি বলতে পারেন, তাহলে রিডিং খুব দ্রুত ধরতে পারবেন। দ্য মোর ফ্যামিলিয়ার ইউ আর উইথ ইংলিশ, দ্য মোর ফাস্টার ইউ ক্যান পারফর্ম। একটা কথা আছে, সবসময় আমি বলি, ঠিক আছে? যত বেশি ফ্যামিলিয়ার হবেন, তত বেশি ফাস্টার আপনি কি করতে পারবেন? পারফর্ম করতে পারবেন। ঠিক আছে? কারণ আইএলটিএস এর পরীক্ষায় ব্রিটিশ কাউন্সিলে কিন্তু আপনার সময় বাদে দিবে 1 ঘন্টা। তো আস্তে আস্তে ঠেলা ঠেলা পরীক্ষা দিতে পারবেন না। ঠিক আছে? আচ্ছা, তো এখানে আপনি এগুলারে খুব বেশি বেশি স্পিকিং এ নেটিভ স্পিকারদের, ব্রিটিশদের সাথে সাথে শুনবেন আর সাথে সাথে বলবেন, তাহলে আপনার স্পিকিংটা উঠে যাবে। এই প্রিপোজিশন ইউজগুলো খুব ফ্লুয়েন্সিটা এসে পড়বে। রিডিং এ বলবেন আর রাইটিং এ বেশি বেশি লিখবেন। এই যে হোমওয়ার্ক দিব, এগুলো লিখবেন, লিখতে লিখতে রাইটিং এ এগুলো ইউজ হয়ে যাবে। গ্রামার একই, কিন্তু 4টা মডিউলে 4 রকম করে ইউজ। বুঝতে পারছি? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, উইথ একটা প্রিপোজিশন, প্রিপোজিশন পরে কি আসে? নাউন আসে, এটার সাথে সাথে যোগ করে পড়বেন। আমি যদি নাউন অ্যাডজেক্টিভ নিয়ে আসে, কোনো সমস্যা আছে? নাই। না, যেমন বলে সমস্যা নেই। ভালো, ভালোর সাথে, এটার মিনিং কি? ভালোর সাথে না ছেলেদের সাথে? ছেলেদের সাথে। হ্যাঁ, প্রিপোজিশনের পরে নাউন, ওই নাউনটার মিনিংটা আসবে। ক্লিয়ার? স্যার বয়েস, স্যার এস হয় এখানে, এস হয় এখানে, এখানে। এগুলো সিঙ্গুলার প্লুরাল নাই ভাই, প্রিপোজিশনের কোনো সিঙ্গুলার প্লুরাল নেই। ছেলেদের সাথে হইতে পারে, ছেলের সাথে হইতে পারে। বুঝছি? যদি এখানে দিতাম আ গুড বয়, তখন আ হইতো, ওটা সমস্যা না। প্রিপোজিশনের সাথে সিঙ্গুলার প্লুরাল তো কোনো সম্পর্ক নাই, এটা সিঙ্গুলার প্লুরাল নাই। বুঝছি এটা? জি স্যার। 5 নাম্বার উইদাউট একটা প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে কি আসে? নাউন আসে। নাউন আসে। ওই নাউনটার সাথে কি যোগ করে পড়বেন? ছাড়া। ছাড়া। নাউনটার সাথে ছাড়া যোগ করে পড়বেন, মানে বাদে, একটা জিনিস বাদ দিয়া। তাহলে উইদাউট প্রিপোজিশনের পরে নাউন, প্রিপোজিশন উইদাউট এর পরে নাউন হলো পেন। তাহলে কি যোগ করে পড়বেন? কলম ছাড়া। কি ছাড়া? কলম। কলম ছাড়া। কলম এক্সাম্পল ছাড়া। লিখেন, এক্সাম্পল লিখেন উইদাউট। এই দুইটা এক্সাম্পলই লিখেন। মানে দুইটা এক্সাম্পল লিখছে কি, একটা হলো গিয়ে ডাইরেক্ট প্রিপোজিশনের পরে নাউন লিখছে, আর একটা অ্যাডজেক্টিভ দিয়ে লিখছে। এটা আসতেও পারে, নাও আসতে পারে, তাহলে একটা মনে থাকবে যে অ্যাডজেক্টিভ আসতে পারে। লিখছি স্যার। সবাই লিখছি? সবাই বলেন, প্রিপোজিশনের পরে কি আসে? নাউন আসে। নাউন আসে। এই প্রিপোজিশন আর হলো কোয়ান্টিফায়ারের ক্লাসটা নিতে গেলে আমার প্রচুর, মনে করেন যে ইয়ে হয়ে যায়, মনে হয় বড় একটা ডিল করা লাগে। তুমি পড়া বেশি না, অথচ একই পড়া। বলেন, প্রিপোজিশনের পরে কি আসে? নাউন আসে। নাউন আসে।
তো 6 নম্বর প্রিপজিশন দেখেন ফ্রম। ফ্রম একটা প্রিপজিশন, এটার পরে কি আসে? নাউন আসে। Noun এই আসে। নাউনের সাথে কতে বা থেকে যোগ করে পড়বেন। সাইডে একটু লিখে দেবেন কোনো প্লেস। প্লেস মানে কোনো জায়গা থেকে, ঠিক আছে, কোনো জায়গা থেকে ফ্রম। তাহলে ফ্রম প্রিপজিশনের পরে নাউন কোনটা? ঢাকা। তাহলে ফ্রম ঢাকা মানে কি? ঢাকা থেকে, তাই তো? সিম্পল। যদি ফ্রম এ নিউ প্লেস, নতুন জায়গা হতে পারে। প্রিপজিশনের পর নাউন জায়গা থেকে, তাহলে নাউনের সাথে যে নতুন থেকে না, কিন্তু এটা নতুন জায়গা থেকে। ক্লিয়ার? Clear. রাখেন। 7 নম্বর, 7 নম্বরটা লিখেন বাই। বাই একটা প্রিপজিশন। হ্যাঁ ভাই, হলো হ্যাঁ ভাই বলেন। দেখেন বাই একটা প্রিপজিশন, প্রিপজিশনের পরে কি আসে? নাউন আসে। Noun এই আসে। নাউনটার সাথে কোনো কিছুর দ্বারা, কোনো কিছু দিয়ে বা মাধ্যমে। আচ্ছা, আমি এগুলো কিন্তু অফিসিয়ালি লিখে দিতেছি, অফিসিয়াল আপনার হলো শুদ্ধ উচ্চারণ। কিন্তু আপনি যদি বলেন দিয়া, তাও কোনো সমস্যা নাই। কেউ যদি উচ্চারণ আঞ্চলিকতা ইউজ করেন, কোনো সমস্যা নাই। আঞ্চলিকতা, যে যত বেশি আঞ্চলিক, আমরা তো এদেরকে নিয়ে হাসি, তাই তো? যে যত বেশি আঞ্চলিক, সে তত বেশি স্থানীয়। আমরা যখন ইংলিশ শিখতে যাই, তখন কিন্তু আমরা মানে ব্রিটিশদের যত নেটিভ খুঁজি, তত উচ্চারণ আমরা সুন্দর পাই, তো যত নেটিভ পাই তত বেশি ভালো উচ্চারণ পাই। তাহলে এখানে আমরা আমাদের নিজস্ব আঞ্চলিকতা নিয়ে আমরা হাসি কেন? আমরা তো পড়ার সময় ইংলিশ শিখতে গেলে নেটিভদেরই খুঁজি, যারা আঞ্চলিকতা ইউজ করে। নেটিভ মানে কি? স্থানীয় খুব। মানে কি, ওদের তো আঞ্চলিকতাটাই আমি বুঝতেছি, শিখতেছি ইংলিশে, তাই না? তাহলে আমি কেন আমাদের নিজস্ব ভাষার আঞ্চলিকতা নিয়ে হাসবো কেন? ঠিক আছে, যে যত বেশি আঞ্চলিক, সে তত বেশি ওখানকার স্থানীয়। এটা এখানে হাসার কিছু নেই। যে আপনি যে যারা আঞ্চলিকতা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই এখানে। তাহলে ফ্রম প্রিপজিশনের পরে নাউন কোনটা? ঢাকা। এখানে ফ্রম প্রিপজিশন বা নাউন হলো প্লেস। তাহলে ঢাকা হতে বা ঢাকা থেকে, এটা একটা কোনো প্লেস থেকে বোঝাবে। বুঝতে পারছি? কোনো প্লেস থেকে। 7 নম্বর প্রিপজিশন কোনো দিয়া By. বোঝায় কি? বাই পেন। কি দিয়া? আপনি কি দিয়ে লিখতে চাচ্ছেন বলেন? কলম দিয়া? বাই পেন। Noun দিয়ে। বাই প্রিপজিশন পরে নাউন কোনটা? পেন। বলেন প্রিপজিশনের পরে কি আসে? Noun আসে। নাউন আসে। লিখেন দ্বারা, কোনো কিছু দিয়ে বা মাধ্যমে। বাই লং রেড পেন, লম্বা লাল কলম দিয়া, এই তো? আচ্ছা, 8 নম্বর প্রিপজিশন টু। টু, টু একটা প্রিপজিশন, প্রিপজিশনের পরে কি আসে? ভাইয়া এবং Noun আসে। থ্রো বুঝলাম না। এই পাশে যে ভাইয়া এবং থ্রো থ্রো ওইটা এটা একটু পরে, এটা পরে আসতেছি, একটু পরে আসতেছি এটা। 8 নম্বর লিখেন টু। টু একটা প্রিপজিশন। এই টু প্রিপজিশন আপনার অনেক জ্বালা যায়, এটা মাথায় রেখেন। প্রিপজিশনের পরে কি আসে? নাউন আসে। প্রিপজিশনের পরে কি আসে? Noun নাউন আসে। আসে। এই নাউনটার সাথে দিকে এ বা তে যোগ করে পড়বেন। দিকে এ বা তে লিখে রাখেন। এটা একটা কোনো প্লেসের দিকে বোঝাবে, এটা কোনো একটা প্লেসের দিকে বোঝাবে। বুঝছেন? দিকে এ বা তে। আচ্ছা, তাহলে টু ঢাকা মানে কি? ঢাকায়। ঢাকায় বা ঢাকার দিকে, যেটা পরে আপনার সুবিধা। ঠিক আছে, লিখছি এটা? লিখছি? জি। আচ্ছা, এখন খেয়াল করে আমরা ফ্রম, বাই, টু, এই তিনটা একটার সাথে একটা কানেক্টেড। এরা প্রিপোজিশন আলাদা, বাট দে আর কানেক্টেড। হাউ? কিভাবে? আমরা যে কোনো জিনিসের একটা স্টার্টিং, শুরু আর শেষ পয়েন্ট পাই, তাই না? আপনারা যখন আজকে বাসায় গেছেন, যারা বাইরে ছিলেন বাসায় গেছেন, মার্কেট থেকে বা অফিস থেকে, মনে করেন অফিস থেকে বাসায় গেছেন, অফিস টু হোম, ঠিক আছে? তা এখন স্টার্টিং পয়েন্টটা কই ছিল? অফিস। বা কালকে বাসা থেকে অফিসে আসবেন, হুম, বাসা থেকে অফিসে আসবেন, এটা আপনার বাসা আর এটা হলো আপনার অফিস, তাই তো? তাহলে আপনি স্টার্টিং পয়েন্টটা কোথা থেকে, যা আসলেন যখন, স্টার্টিং পয়েন্টটা কোথায়? বাসায় স্টার্টিং পয়েন্ট। আর লাস্ট পয়েন্ট কোনটা? অফিস না? ফিনিশিং পয়েন্ট, এন্ডিং। আচ্ছা, তাহলে শুরু এটা, শেষ এটা। তার মানে এই শুরুটা হলো গিয়ে ফ্রম, আর শেষ হলো টু। তাহলে ঢাকা থেকে চট্টগ্রাম যাবেন, তাহলে ফ্রম ঢাকা টু চট্টগ্রাম। বুঝছি? তাহলে শুরুটা হলো কোনো, স্টার্টিং পয়েন্ট হলো ফ্রম, ফিনিশিং পয়েন্ট কি আমাদের? টু, এন্ড মিডল পয়েন্ট, মাঝখানে যে পয়েন্টটা, এটা হবে বাই। এটা হবে কি? বাই। আমি কি ক্লিয়ার? আপনারা কি বুঝতে পারছি? আচ্ছা, মাঝখানের পয়েন্ট হলো বাই। যেমন আরেকবার আপনি বলবেন? স্টার্টিং পয়েন্ট, হ্যাঁ আরেকবার বলতেছি আমি, স্টার্টিং পয়েন্ট ফ্রম,
ফিনিশিং পয়েন্ট টু, আর মাঝখানে যে পয়েন্টটা থাকে এটা হলো বাই। যেমন ফ্রম, আপনার বাসা থেকে ফ্রম কোন দিকে গেছেন, অফিসে, টু, মাঝখানে আপনি রিক্সা দিয়ে গেছেন, বাই রিক্সা। বুঝতে পারছি এটা? তাহলে ফ্রম, বাই, টু, স্টার্টিং পয়েন্ট, ফিনিশিং পয়েন্ট আর হলো মাঝামাঝি পয়েন্ট। ক্লিয়ার? এই জন্য তিনটা কিন্তু আলাদা আলাদা, শুরু, শেষ আর হলো মাঝখানে পয়েন্ট, তিনটা আলাদা আলাদা, কিন্তু একটার সাথে একটা কানেক্টেড না, মিল আছে না? এই যে ফ্রম হোম একটা, বাই বাস একটা, টু কোচিং একটা। বাসা থেকে বাসে দিয়া কোচিং এ, বাসা থেকে কোচিং এ গেছি কি দিয়া, বাস দিয়া। তো প্রত্যেকে কিন্তু আলাদা আলাদা, ঠিক আছে, আলাদা আলাদা, কিন্তু এগুলো মিল আছে না একটা সিকোয়েন্স গুলো। এই জন্য তিনটা মাথায় রেখেন। ক্লিয়ার সবাই? বুঝছি? আচ্ছা, এখানে যদি ম্যাথমেটিক্যালের হিসাবটা আমরা যদি করি, ম্যাথমেটিক্সের কোনো হিসাব যদি আমরা করি, তাহলে এখানে এই যে ফর্ম আছে, টু আর হলো বাই, এই তিনটার ম্যাথমেটিক্যাল হিসাব করলে কিরকম হয়? তো যদি বলি এক লোকের ওজন হলো গিয়ে 70 কেজি, কত কেজি? 70 কেজি। 70 কেজি, উনি খাওয়া দাওয়া করে 75 কেজি বাড়াইছে। ঠিক আছে, এক লোকের ওজন হলো 70 কেজি, উনি খাওয়া দাওয়া করে 75 কেজিতে নিয়ে গেছে, 75 কেজিতে। তাহলে আমরা যদি ফ্রম টু এগুলা ইউজ করা শিখি, তাহলে কত থেকে, 70 থেকে কত দিকে, লাস্ট পয়েন্ট কত, 75 গিয়ে ঠিকছে। তাহলে ফ্রম আসবে কত, ফ্রম আসবে কত, 70, টু আসবে কত, 75, বাই কত হবে, বাই কত হবে, বাই হবে 70 আর 75 মাঝামাঝি, তাই না? হ্যাঁ, ফ্রম শুরুটা হলো 70 থেকে, ওনার ওজন ওয়েট বাড়তে বাড়তে 75 গিয়ে থামছে। তাহলে শুরু ফ্রম 70 থেকে 75 গেছে, টু 75। তো বাই কত হবে, বাই হবে মাঝামাঝি পয়েন্টটা। তো 70 থেকে 75 মাঝামাঝি পয়েন্ট কত, 5 না? 5 কিনা? 5। তাহলে বাই হবে 5 কেজি। আমি কি বুঝাতে পারছি? আচ্ছা, যদি বলেন যে তারপর যদি আমি বলি যে আইএলস এর ক্যান্ডিডেটদের সংখ্যা দিন দিন বাড়তেছে, আগে ছিল 62% আর এখন এটা 76% পর্যন্ত চলে আসছে। ঠিক আছে, তাহলে যদি বলি ফ্রম টু ইউজ করেন, তাহলে ফ্রম কোনটা হবে, টু কোনটা হবে, বাই কোনটা হবে বলেন তো? তাহলে ফ্রম ফ্রম 62 From 62% ফ্রম 72 to 76%. 76। Yes, sir. আর যদি বলি বাই কত হবে, By 12, কত, বাই কত হবে, এখান থেকে বাদ দিবেন, 14, তাই তো? 14. শুরু Yes, আর sir. শেষ থেকে বাদ দিবেন, তাহলে তো, তাই Yes, না? by 14. কত হয়, 14 তা 14% বাই 14%। ক্লিয়ার? বুঝতে পারছি? ক্লিয়ার। আচ্ছা, তো এখানে এখানে যদি উল্টা বলে, উল্টা যে এই লোকের ওজন হলো গিয়া, মানে টিকটকারদের সংখ্যা মনে করেন যে বাংলাদেশে 75%, 75%। ঠিক আছে, এই তারপরে মনে করেন যে এই বিভিন্ন মহামারী আসলো, মহামারী আসার পরে টিকটকারদের সংখ্যা কমলো, হ্যাঁ, কমতে কমতে আসছে, এখন বর্তমানে আছে 72%। তাহলে ফ্রম হবে কত, ফ্রম কত, 75, ফ্রম 70 টু 75। তাহলে 75 থেকে কততে কমছে, 62 তে কমছে। আমি যদি বাই বলি, বাই কত, বাই কত হবে, এখান থেকে এটা বাদ দিবেন, তাই তো? তাই তো ভাই, কত হবে 13 বলেন? 13, তাই না? 13%। এই তো, আমি কি বুঝতে পারছি তিনটার মিলটা? আরেকবার বলুন। মনে করেন টিকটকারদের সংখ্যা 75%, হ্যাঁ, এখন মনে করেন যে কোনো একটা ঝামেলা হওয়ার কারণে টিকটক ব্যবহার করা মানুষ কমায় দিতেছে। ঠিক আছে, এখন কমায় দিতে দিতে এখন বর্তমানে হয়ে গেছে কত, 62% মনে করেন, হ্যাঁ, 62%। এখন ওদের সংখ্যা কমছে। তো এখন আমি যদি বলি যে ভাই এটা ইংলিশে বলেন, দ্য নাম্বার অফ টিকটকার্স কি করছে, ডিক্রিজ করছে, তাই তো? তাহলে ফ্রম 75 টু কত, 62। তাহলে 75 স্টার্টিং পয়েন্ট, ওখান থেকে কমছে, কততে গিয়ে থামছে, 62-তে, তাই না? তাহলে কত মাঝখান দিয়ে কত কমছে,
আমাদের 75 থেকে তো লাভ দিয়ে 62-তে যায় না, তাই না? 13 হয়ে কমছে না? তাহলে মাঝখানেরটা হলো 13 বাই এটা, বুঝলে? 13-র মাধ্যমে এটা বুঝেছে, ক্লিয়ার? জি এটা ম্যাথমেটিক্যাল হিসাব যেটাকে বলে। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারছি এটা। আচ্ছা, এখন বাই প্রিপোজিশনের একটু সিনোনিমগত প্রিপোজিশনের পার্ট আছে, এগুলোর আমরা চিনি দেখলে, কিন্তু এগুলো আমাদের আলাদাভাবে পড়ার দরকার নাই। লেখা রাখেন ভায়া আর থ্রো, এই দুইটা প্রিপোজিশন যদি আমরা পাই বায়ের মতো ধরে নেব, যদি ওগুলো সিচুয়েশনগতভাবে ভিন্ন। ঠিক আছে, থ্রো মানে কোনো পাইপের মধ্য দিয়ে হলে এরকম, তো সিচুয়েশন আমাদের বোঝার দরকার নেই। ফার্স্টে আমরা যেটা শিখবো, আমরা ফার্স্টে আগে বাইয়ের ইউজ শিখি, পরে আমরা এগুলো শিখতে পারবো। লিখে রাখেন ভায়া আর হলো থ্রো, ভায়া আর হলো থ্রো, এই দুইটা কি হিসেবে ধরবেন? বাইয়ের মতো করে ধরে নেবেন, বুঝছি? জি স্যার। তারপরে 9 নম্বর প্রিপোজিশন বলেন। প্রিপোজিশন করে কি আসে? নাউন আসে। প্রিপোজিশন করে কি আসে? নাউন নাউন। আসে। তাহলে এই একটা প্রিপোজিশন, একটি প্রিপোজিশন। প্রিপোজিশন, প্রিপোজিশন করে কি আসে? প্রিপোজিশন নাউন করে কি আসে। আসে? নাউন নাউন আসে। আসে। তাহলে ইনের পরে কি আসবে? নাউন আসবে। নাউন আসবে। নাউনটার সাথে ভিতরে, মধ্যে বা এ যোগ করে পড়বেন, ভিতরে, মধ্যে বা এ যোগ করে পড়বেন, বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, লিখেন, এটা লিখেন। লিখছি স্যার। আচ্ছা, তাহলে ইন প্রিপোজিশন পরে নাউন, ওই নাউনটা যদি অ্যাডজেক্টিভ নিয়ে আসে কোনো সমস্যা আছে? না, সমস্যা নেই। না। কোনো সমস্যা নেই। ওকে, তারপর এটা ওভার, অন, অন, এই দুটো একসাথে লিখেন এবার, এই দুটো একসাথে লিখেন। 10 নম্বর আর 11 নম্বর। অন একটা প্রিপোজিশন, অন কি প্রিপোজিশন। প্রিপোজিশন? প্রিপোজিশন পরে কি আসে? নাউন আসে। নাউন আসে। ওভারটাও লিখেন, ওভার একটা প্রিপোজিশন, প্রিপোজিশন পরে কি আসে? নাউন আসে। নাউন আসে। লিখছি স্যার। লিখেন সবাই? জি। আচ্ছা, তাহলে দুইটাই উপরে বুঝাইছে না? জি স্যার। জি, দুইটাই উপরে বোঝায়। দুইটাই যদি উপরে বোঝায়, তাহলে কোনটা কোনটা ব্যবহার কখন ইউজ করবো? করবো? কোনটা ব্যবহার করবো আমরা? একটু খেয়াল করি, দুটো একটু সিচুয়েশনগত ভাবে একটু ভিন্ন, সিচুয়েশনগত ভাবে একটু ভিন্ন। এটাও উপরে, এটাও উপরে। যখন আরেকটা আছে অন ওভার অ্যাবোভ একটা প্রিপোজিশন আছে, তো ওইটা আমরা পাইলে উপরে পড়ে নিব, এটা আমাদের আমাদের দরকার নাই, ঠিক আছে? অতটা অ্যাক্টিভ না এটা। তো এই দুইটা আমরা কখন ইউজ করব? মনে করেন এই যে টেবিল, এটা একটা টেবিল, হ্যাঁ? টেবিলের উপরে একটা বল রাখছেন বা বেলুন রাখছেন, এখানে একটা বেলুন আছে, বলেন দুইটা বেলুন কোন জায়গায় আছে? দুইটাই কোথায় আছে? টেবিলের উপরে আছে। উপরে না? টেবিলের উপরে, ঠিক আছে? এইটা হলো গিয়ে ওভার, এটা হলো গিয়ে অন। যখন আপনি অন দিয়ে লিখবেন, অন দিয়ে লিখবেন, তখন বুঝবে যেটা উপরে আছে ওইটা এটার সাথে আছে, জাস্ট মানে লেগে আছে, লেগে আছে। আর ওভার দিয়ে যেটা লিখবেন, তাহলে একজনে বুঝবে এটা লাইগা নাই, মাঝখানে গ্যাপ আছে। ঝুলন্ত। যেমন আপনার মাথার উপরে, আপনার মাথার উপরে কলমটা রাখেন, আপনার মাথার উপরে কলমটা রাখেন, সবাই মাথার উপরে কলমটা রাখেন, বলেন মাথার সাথে টাচ করা আছে টাচ করা আছে। কলমটা? হ্যাঁ, তো এটা কি অন না ওভার? মাথার উপরে কলমটা রেখে বলেন ওভার অন। না অন? অন। মাথায় হাত দিয়ে বলেন অন, ঠিক আছে? এবার হাত কলমটা এবার মাথার আরো উপরে উঠান, উঠে এবার বলেন কি এটা অন না ওভার? ওভার। ওভার, বুঝতে পারছি? তাহলে কি স্যার যেটা বুঝছি, ঝুলন্ত অবস্থায় থাকে, গ্যাপে থাকে, ওটা হচ্ছে ওভার? হ্যাঁ হ্যাঁ, এটা বুঝছেন? মানে অন দিয়ে লিখলে, অন দিয়ে লিখলে কি এটা? অন দিয়ে লিখলে এক্সামিনার বুঝবে কি এটা, যে টাচ করা, টাচ করা। আর যদি ওভার দিয়ে বুঝে, তাহলে এটা নন টাচ, ভাসমান। বুঝতে পারছি? বুঝতে পারছি? জি স্যার। আমার তো যেটা জানি ওভার মানে চলে গেছে উপর উপর দিয়ে। দিয়ে চলে গেছে। আপনি কি আ কুইক ব্রাউন ফক জাম্পস ওভার দি লেজি ডগ, ওটা বলতেছেন? একদম না যায় না। আচ্ছা, যাই হোক, তো আমরা ওভার দিয়ে যখন লিখবো তখন বুঝবো কি, এক্সামিনার বুঝবে যে এটা উপরে। উপরে।
ঠিক আছে, টাচ করা নাই, হ্যাঁ, গতিশীল থাকে এরকম উপরে এরকম। আর অন দিয়ে লিখলে কি বোঝায়? জাস্ট টাচ। বুঝতে পারছি? এই সিচুয়েশন হবে না। তাহলে বলেন মেইনলি আমাদের ফোকাস হলো প্রিপোজিশনের পরে নাউন নাউন আসে, প্রিপোজিশন পরে নাউন আসে, ওভার প্রিপোজিশন পরে নাউনের সাথে যুক্ত করবেন। ক্লিয়ার? জি আচ্ছা, এবার 12 নম্বর প্রিপোজিশন। 12 নম্বর প্রিপোজিশন 12 নম্বর প্রিপোজিশন হলো ইনটু। ইনটু একটা প্রিপোজিশন পরে কি আসে? নাউন আসে। ভিতরের দিকে যোগ করে পড়বে। ভিতরে ভিতরের দিকে ইনটু মানে কি? ভিতরের দিকে। এখানে একটা ভিতরের দিকে যাইতেছে, এইটা হলো ইনটু। ঠিক আছে, যে ভিতরে দিব আপনার রুমের ভিতরে পয়সা আছে না অলরেডি, এটা ইন, তাই না? আর আপনার রুমের ভিতরে কি একজন আসতে যেতেছে বাইরে, সে যাইতেছে ট্রের দিকে বাট এরকম। ঠিক আছে, আচ্ছা এটা হলো কি আমাদের ইনটু। ইনটু প্রিপোজিশন পরে কি আসে? নাউন আসে, ওটার সাথে ভিতরের দিকে যোগ করে পড়বেন। ইনটু তার রুম, রুমের ভিতরে, তাই তো? জি স্যার 13 নম্বর প্রিপোজিশন লিখেন লাইক। লাইক একটা প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে কি আসে? নাউন আসে নাউন আসে। এই নাউনটা লাইকটা ভার্ব হিসেবে ইউজ হয় বেশিরভাগ, তাই তো? এটা নাউন হিসেবেও আসে। দ্যাট মিনস একটা ওয়ার্ডের একাধিক অ্যাকশন থাকে, একটা ওয়ার্ডের একাধিক অ্যাকশন থাকে। লাইক মানে পছন্দ করা ভার্ব হিসেবে, কিন্তু আবার লাইক কি এখানে প্রিপোজিশন হিসেবে ইউজ হয়। তো লাইক প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে নাউন আসে, নাউনটার সাথে মতো যোগ করে পড়বেন। কি এটা? মতো যোগ করে পড়বেন। তাহলে লাইক প্রিপোজিশনের পরে যে নাউনটা আসে এটার সাথে মতো যোগ করে পড়লে আমরা লাইক আইএলস, কিসের মতো? আইএলস এর মতো। আইএলস এর মতো। 14 নম্বর প্রিপোজিশন লিখেন। এই এক্সাম্পল গুলো কিন্তু মাস্ট অবশ্যই লিখবেন। 14 নম্বর প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে কি আসে? নাউন আসে নাউন আসে। অ্যাজ একটা প্রিপোজিশন, অ্যাজ কি? প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে যে নাউনটা আসে এই নাউনটার সাথে হিসেবে যোগ করে পড়বেন। কি যোগ করে পড়বেন? হিসেবে হিসেবে। তাহলে অ্যাজ এ বয় কি হিসেবে? ছেলে হিসেবে। বলেন তো এটা কি মাঝখানে? অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ। তো প্রিপোজিশনের পরে মেইন ওয়ার্ডটা হলো নাউন। নাউন যদি অ্যাডজেক্টিভ নিয়ে আসে কোনো সমস্যা নাই। ঠিক আছে, তাহলে অ্যাজ এ বয় ছেলে হিসেবে, অ্যাজ এ ম্যানেজার কি হিসেবে? ম্যানেজার হিসেবে। তো অ্যাজ এর পরে শুধু নাউন, শুধু কি নাউন, তখন কি মিনিং দিবে? হিসেবে। ক্লিয়ার? এটা কন্ডিশনেও আসে, তো এটা পরে যাব। আচ্ছা, তারপরে 15-16 বিটুইন আর এমং। বিটুইন একটা প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে কি আসে? নাউন আসে নাউন আসে। এই নাউনটার সাথে দুইয়ের মধ্যে যোগ করে পড়বেন। তাহলে দুইটা নাউনের মধ্যে বোঝায়। কয়টা নাউন? দুইটা নাউন। ঠিক আছে, তাহলে বিটুইন ইউ এন্ড মি, আপনার এবং আমার মধ্যে, তাহলে দুইটা নাউন, তাই না? বিটুইন। ইউ যদি এন্ড শুধু বলেন যে বিটুইন, দুইয়ের মধ্যে যদি বোঝায় শুধু বিটুইন পেন লিখলে হবে না, বিটুইন পেন্স লিখতে পারেন বড় জোর, তাই না? এন্ড দিয়ে দুইটা যোগ করে, নর্মালি দুইটা যোগ করে। ঠিক আছে, বিটুইন ইউ এন্ড মি, আপনার এবং আমার মধ্যে। আর অ্যামং দিয়ে বোঝায় অনেকের মধ্যে, দুই প্লাস, যেটা যেটা দুই প্লাস। অ্যামং পিপল, অনেক লোকজনের মধ্যে। এটা কি বুঝছি? স্যার দুইটার মধ্যে বোঝায়, জাস্ট দুইটা জিনিসের মধ্যে হইলে বিটুইন, আর অনেকগুলোর মধ্যে বুঝাইলে অ্যামং। বুঝছি? লিখছেন? স্যার বলেন প্রিপোজিশনের পরে কি আসে? নাউন আসে যদি নাউন না আসে কি হবে? ভুল হবে ভুল হবে। আন্ডার একটা প্রিপোজিশন লিখেন, আন্ডার একটা প্রিপোজিশন, আন্ডার একটা প্রিপোজিশন লিখছি। জি আন্ডার একটা প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে কি আসে? নাউন নাউন আসে। আসে বিলো একটা প্রিপোজিশন লিখেন, আন্ডার দ্য টেবিল লিখেন। আচ্ছা, বিলো একটা প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে কি আসে? নাউন আসে। নাউন এটাও নিচে, এটাও কি বোঝায়? নিচে। নিচে তাহলে এটাও যদি নিচে বোঝায় তাহলে কেমনে কি, কোনটা কখন লিখবো, তাই না? সচরাচর এভারেজ কোন একটা বক্সের নিচে, তখন এটা আন্ডার। যে কোনো কিছুর নিচে বোঝায় আন্ডার। এগুলো কিন্তু একাধিক অ্যাকশন আছে, যেমন সে আমার আন্ডারে কাজ করে, আন্ডার মানে আয়ত্তে বোঝায়। ওগুলো হলো সিচুয়েশনাল। সিচুয়েশনাল গুলো আমরা এত তাড়াতাড়ি শিখবো না, আমরা পরে শিখবো ওগুলো। তো এই যে সচরাচর যে কোনো কিছুর নিচে বোঝাইলে তখন আন্ডার আসে, কিন্তু আপনারা যদি কোনো একটা লাইন দাগ দিয়ে দেয়, দাগ দিয়ে যদি বলে যে দাগের নিচে, তখন কিন্তু আসে বিলো। বুঝতে পারছি? আমাদের পরীক্ষার খাতাগুলোতে লেখা থাকে না যে এই দাগের নিচে লেখা নিষেধ?
লেখা থাকে কিনা বলুন তো? কি হ্যাঁ, স্যারদের জন্য জায়গা রেখে দেয় যে এখানে স্যাররা লিখে মার্কিং করবেন বা এটা একটা দাগ দেওয়া থাকে যে এই দাগের নিচে লেখা নিষেধ। তো ওখানে বলে কিন্তু ডোন্ট রাইট বিলো দিস লাইন, কি লিখে? বিলো দিস লাইন, বিরোধী বুঝতে পারছি? বিলো, আন্ডার দিস লাইন বলে না, কিন্তু কি বলে? বিলো দিস লাইন। আচ্ছা, তো এখানে আমাদের যেটা বুঝলাম, কোন একটা দাগ দিয়ে দিচ্ছে, যেমন এই দাগটা, হ্যাঁ, এই দাগের নিচে যদি বুঝাইতে চায়, কোন একটা সীমানা বলে দিয়ে যদি বলে এই সীমানার নিচে বা এই দাগের নিচে, তখন বুঝবেন কি? বিলো। বিলো বুঝছি? জি হ্যাঁ, লিখেন এগুলো সহজ। অ্যাকর্ডিং টু একটা প্রিপোজিশন, অ্যাকর্ডিং টু একটা প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে কি আসে? নাউন আসে। লিখেন প্রিপোজিশন, অ্যাকর্ডিং টু প্রিপোজিশনের পরে যে নাউনটা আসে এটার সাথে মতে যোগ করে পড়বেন। অ্যাকর্ডিং টু পুরোটা একটা প্রিপোজিশন, এরপরে নাউন আসে, এটার সাথে মতে যোগ করে পড়বেন। মতে আবার বলে অনুসারে। তা আমি বলি না যে আমার মতে আমি মনে করি এটা, ঠিক আছে? আপনার মতে, সজীবের মতে, স্যারের মতে, স্যার তো অন্য একটা বুঝে, স্যারের মতে উনি বলছে এটা, এরকম, তাই না? মতে বা অনুসারে, অ্যাকর্ডিং টু অমুক, এরকম। ক্লিয়ার? বুঝছি? আচ্ছা, 20 নম্বর প্রিপোজিশন এগেনস্ট। এগেনস্ট লিখতেছেন তো? আমি কিন্তু এই পিডিএফ দিব না আপনাদের, কাউরে দিব না এই পিডিএফ। জি স্যার লিখতেছি এই পিডিএফ আমি কাউরে দিব না। স্যার আন্ডার আর বিলোটা ক্লিয়ার হয় নাই আচ্ছা, আন্ডার বিলো ক্লিয়ার হন নাই? না আন্ডার মানে সচরাচর নর্মালি বাস্তবতা আমরা যে কোনো কিছু নিচে বুঝাই না, বিল্ডিং এর নিচে, এটা নিচে, ওটা নিচে। আরেকটা আছে, এটা হলো গিয়ে বিনেথ। বিনেথটা হলো একদম কম্বলের নিচে, যেটা একদম কভার হয়ে যায়। তো ওইটা আমাদের এত সিচুয়েশনাল যাওয়ার দরকার নেই। সচরাচর বাস্তব জীবনের কোনো কিছু নিচে বুঝাইলে চেয়ারের নিচে, টেবিলের নিচে, আন্ডার। বুঝতে পারছি? প্র্যাকটিক্যাল বুঝতে এটা। আর যদি বিলোটা হইলো কোনো একটা সীমানা দিয়ে দিল, দাগ দিয়ে দিল আপনারে, এই দাগের নিচে বুঝাইলে সীমানা দিয়া যদি বলে দাগের নিচে, তাহলে বুঝবেন কি? বিলো। বুঝছেন? বিলো কি শুধু তাহলে দাগের নিচেই বোঝাবে অন্য কিছু আর হ্যাঁ, বোঝাবে কোনো না? একটা সীমানা বোঝায় আর কি, কোনো একটা লেভেল বোঝায়, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে লেভেল বোঝায়, সীমানা বোঝায় একটা। আচ্ছা, লিখেন তারপরে 20 নাম্বার এগেনেস্ট। এগেনেস্ট একটা প্রিপোজিশন। এগেনেস্ট কি? প্রিপোজিশন তো প্রিপোজিশন। প্রিপোজিশনের পরে কি আসে? নাউন আসে নাউন আসে। এগেনেস্ট প্রিপোজিশনের পরে আসবে নাউন, এই নাউনটার সাথে বিরুদ্ধে যোগ করে পড়বেন, বিরুদ্ধে। তাহলে এগেনেস্ট সোসাইটি, দা সোসাইটি হবে, তো যদি আমি অ্যাডজেক্টিভটা লিখি নাই এখানে, অ্যাডজেক্টিভ সহ লিখতে হয় আসলে। এগেনস্ট প্রিপোজিশন পরে নাউন হলো এগেনস্ট দ্য সোসাইটি, সোসাইটির বিরুদ্ধে, সমাজের বিরুদ্ধে। আচ্ছা, লিখেন 21 নম্বর প্রিপোজিশন। 21 নম্বর প্রিপোজিশন, এটা হলো অ্যারাউন্ড। কত মিনিট আছে আর? লিখছি স্যার 9টা। আচ্ছা, আর কয় মিনিট লাগবে? কয় মিনিট লাগবে আর? আর কয় মিনিট পরে? 5 মিনিট? আচ্ছা, ঠিক আছে। লিখছেন? সবাই লিখছেন এটা? জি স্যার আচ্ছা, আমার একটু ক্লোজ করা লাগবে, ঠিক আছে? আমি বাকি যেগুলো আছে এগুলা আমি জি 10টার দিকে দিয়ে দিতেছি। 10টার দিকে থাকেন, 10, সাড়ে 10টার দিকে, ঠিক আছে? 10:30 না, 10টার দিকে থাকেন সবাই। বুঝতে পারছি? 10টার দিকে থাকেন, আমি বাকিগুলো আপনাদেরকে দিয়ে দিতেছি, স্যার এই লিঙ্কে ঢুকবো না? ঠিক আছে? হ্যাঁ, এই লিঙ্কে ঢুকেন, আমি লিঙ্ক দিব আবার, ঠিক আছে? এই অল্প একটু, বাকিটুকু আমি দিয়ে দিতেছি, আমার একটু কারণ বের হইতে হবে আর কি। আচ্ছা ঠিক আছে স্যার, নামাজ পড়তে হবে এখন। এবার 10টা ক্লাস আছে, আবার 10:30টায়। 10:30টায় গিয়ে যদি বাজি দিতে হবে আর কি। আমাদের পড়া বেশি নাই, একটুখানি পড়া আছে। বলেন, আমরা কি বলতেছিলাম? প্রিপোজিশন না? একুশে আসছিলেন অ্যারাউন্ড আচ্ছা, প্রিপোজিশন বলতেছিলাম। প্রিপোজিশনের পরে কি আসে বলেন? নাউন নাউন। তারপরে আসে নাউন আসে, যদি নাউন না আসে হবে না তারপরে
প্রিপোজিশনের পরে নাউন আসে, এটা অফ থাকলে পরে নাউনটার সাথে আমরা কিছু করে বলবো রাদা এর, তাই তো? আবার প্রিপোজিশন থাকলে পরে সম্পর্ক যুক্ত করবো, আবার থাকলে সম্পর্ক মানে আবার রেগুলার যুক্ত করবো, আবার রেগুলার। তারপরে আমরা পর থাকলে জন্ম যুক্ত করবো করে নাউনটার সাথে, উইথ থাকলে সাথে যুক্ত করবো, উইদাউট থাকলে প্রিপোজিশনটা নাউন আসে সারা। তারপরে ফ্রম মানে হতে পারে থেকে বাই, নেক্সট দ্বারা, নেক্সট দিয়ে বা মাধ্যমে, টু থাকলে দিকে এ বা কে যুক্ত করবেন। তারপরে হলো ইন থাকলে ভিতরের মধ্যে বা যুক্ত করবেন, অন থাকলে অন থাকলে উপরে যুক্ত করবেন, ওভার থাকলে কি হবে, ওভার থাকলে অন আর ওভার দুটো কি উপরে দিলে, অন আর ওভার দুটো উপরে দিলে, দুটোই উপরে দিলে আমাদের খেয়াল রাখা লাগবে অন আর ওভার দুটো উপরে দিলে দিলে সিচুয়েশনের উপরে দিলে, ঠিক আছে? কোনো তো কাজ থাকলে অন, কাজ না থাকলে কি ওভার, এই জিনিসটা মাথার উপর। তারপরে ইন্ট্রোটা প্রিপোজিশন, ইন্ট্রো প্রিপোজিশন করে কি আছে, নাউন আছে, ঠিক আছে? তারপর লাইক প্রিপোজিশনটা করে যে নাউন আছে, ঠিক আছে? লাইকের প্রিপোজিশন লেখা হয় যে নাউনটা সেটা দেখতে হবে। তারপর বিটুইন একটা প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে নাউন আছে, দুইয়ের মধ্যে করতে গেলে তখন বিটুইন দিবে। আর হলো এমন হলো অনেকের মধ্যে দিবে, অনেকের তখন আমরা দুইয়ের মধ্যে হলে আমরা বিটুইন ইউজ করি, আর অনেকের মধ্যে হলে আমরা ইউজ করি। তারপরে আমরা একটা প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে কি আছে, মানে প্রিপোজিশনের পরে নাউন আছে, নাউন না আসলে এটা ভুল, তাই তো? জি তারপরে বিলে একটা প্রিপোজিশন, বিলে প্রিপোজিশনের পরে কি আছে, নাউন আছে। অ্যাকর্ডিং টু একটা প্রিপোজিশন, অ্যাকর্ডিং টু কি প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে কি আছে, পজিশন নাউন আছে নাউন আছে। মাত্র নাউন শব্দ প্রয়োগ করতে আমরা কত পর্যন্ত দেখছিলাম, সাড়ে 21 এখন হচ্ছে একটা প্রিপোজিশন, এখন হচ্ছে একটা প্রিপোজিশন একটা একটু বড়, প্রিপোজিশন একটা কম, এখানে হচ্ছে একটা প্রিপোজিশন, প্রিপোজিশন করে কি আছে, নাউন আছে, তার সাথে বিরুদ্ধে যুক্ত হবে, ওকে? তারপরে জি আর আমরা একটা প্রিপোজিশনের ব্যাপারে যে নাউনটা আসে তার দিকে যুক্ত হবে, অ্যারাউন্ড চাবি কিসের কথা, আচ্ছা এটা ফার্স্ট নাম্বার চলো খুব দ্রুত আচ্ছা হবে। ফার্স্ট নাম্বার একটা প্রিপোজিশন, এখানেও মাথায় রাখবেন, এখানে হলো বিকজ অফ, গোয়িং টু, ডিউ টু, থ্যাঙ্কস টু, এগুলো সব হলো প্রিপোজিশন, এগুলো সব কি প্রিপোজিশন। এটা এসে দেখবে দুটো গোয়িং টু, ডিউ টু, থ্যাঙ্কস টু, সারা ঠিক আছে? এই দিনটাই যাই আসে ওগুলোর পরে আসে নাউন, যদি নাউন আসে তার সাথে কারণে যুক্ত করবো, আমরা কিন্তু বিকজ বলিনি, শুধু বলছি বিকজ অফ, তো বিকজ অফ প্রিপোজিশন, বিকজ অফ কি প্রিপোজিশন, এটা নাউন কে ফাইলস, বিকজ অফ ফাইলস কিসের কারণে, ধরে ডান্সের কারণে, কিসের কারণে, ডান্সের কারণে, ওইং টু আইলস প্রিপোজিশনটার নাউন কে, থ্যাঙ্কস, সবগুলো মানে একই আইলসের কারণে, বুঝতে পারছি? এগুলো একটা প্রিপোজিশন থাকলে যে নাউনটা আসবে নাউনটাকে কারণে যুক্ত করবে, দেখলে সবাই দেখছেন, লিখছি এটা চেঞ্জ করবে, এটা প্রিপোজিশন ধরে কি আছে, নাউন আছে, প্রিপোজিশন ধরে কি নাউন হবে, এই নাউনটার সাথে সর্বদা
পৃথিবীর সব জায়গায় 24 নম্বর একটা প্রিপোজিশন, প্রিপোজিশনের নাম হলো ব্যান। ব্যান প্রিপোজিশনের পরে কি আসে? নাউন আসবে। এই নাউনটার সাথে যে যুক্ত করবে। বুঝতে পারছি? কি যুক্ত করবেন বলেন? ব্যান টেন্সে কি হচ্ছে? ক্যান্সেল হচ্ছে। বুঝছেন? আমার এখান থেকে কোনো নয়েজ যাবে না তো? জি স্যার। না স্যার এখন ক্লিয়ার। রেসপন্স করেন, রেসপন্স করেন। তাহলে ব্যান ব্যান প্রিপোজিশন হচ্ছে এ আর কি, দুই আর না। এই ব্যান প্রিপোজিশনের পরে যে নাউনটা আছে তার সাথে চেয়ে যুক্ত করবেন। ব্যান টেন্সে কিসের চেয়ে? ক্যান্সেল হচ্ছে। বুঝছেন? প্রিপোজিশনের পরে যে নাউনটা আছে, নাউনটা যদি সাবজেক্টিভ নিয়ে আসে, কোনো সমস্যা আছে? না স্যার। না। ঠিক আছে? এটা আপনি সেশনে একটু দিনে আপনাদের মেইন টার্গেট যেটা থাকবে, মিনিংটা দিয়ে টার্গেট থাকবে। এই যে বাংলা মিনিং এখনটা কি দেখে যখন ইউজ করে ঠিক আছে? তাহলে এগুলো দেওয়া থাকবে। তারপরে 25 নম্বর প্রায়োরিটি, জাস্ট লিখে রাখুন, এটা লিখে রাখলে হবে। প্রায়োরিটি একটা প্রিপোজিশন, প্রিপোজিশন পরে কি আছে? নাউন আছে। পূর্ব আগে নাও। এটার কোনো এক্সাম্পল লাগবে? লিখছে এটা। আচ্ছা, তারপর 26 নম্বর দিকে নেক্সট একটা প্রিপোজিশন। প্রিপোজিশনের পরে কি আছে? নাউন আছে। নাউন আছে। এই নাউনটার সাথে পরে যুক্ত করবেন। লিসনিং টেস্টে বেশি পাবেন। ঠিক আছে? তাহলে কি হয়ে গেছে? লিখছে? 26, 27, 28, 29 সবগুলো লিখছেন? আচ্ছা, এটা কিন্তু পরিবর্তে লিখেন, পরিবর্তে। আর ইন কেস ব্যবহার ক্ষেত্রে লিখেন ক্ষেত্রে। ক্ষেত্রে নেক্সট একটা প্রিপোজিশন, তারপরে যে নাউনটা আসবে নাউনটার সাথে পরে যুক্ত করবেন। নেক্সট টু দ্য স্কুল। হ্যাঁ, স্কুলের পরে যোগ করবেন। তারপরে টাইম প্রিপোজিশন। ইনস্পাইট অফ হলো যেটা প্রিপোজিশন, তারপরে যে নাউনটা আছে এটার সাথে সত্য যুক্ত করবেন। তো এগুলোর এক্সাম্পল লাগবে না, যেগুলো এক্সাম্পল লাগবে না ওগুলা আমাদের আনুরিভাবে না। ঠিক আছে? আচ্ছা, তো ইনস্পাইট অফ প্রিপোজিশন করে নাউন যেটা এটার সাথে সত্য যুক্ত করবেন। ইন ফেজ অফ এটা থাকবে নাউনটা যদি ক্ষেত্রে বুঝলেন এটা মানে সেই ক্ষেত্রে ইনস্টেড অফ একটা প্রিপোজিশন, এই প্রিপোজিশন থাকবে নাউনটা আসবে যেগুলো পরিবর্তে। পরিবর্তে ধরে
তাহলে এখানে আমাদের যেটা আছে ইন কেস অফ এর ক্ষেত্রে ক্ষেত্রে বলবেন ইনস্টেড অফ প্রিপজিশন করে যে নাউনটা সেটা হলো পরিবর্তন, ঠিক আছে? ইনস্টেড অফ আইএলস কিসের পরিবর্তে? আইএলস এর পরিবর্তে। তো এইগুলার যেগুলার এক্সাম্পল দেয়নি ওগুলো জাস্ট মাথা রাখলেই হবে, বুঝতে পারছি? ওগুলো জাস্ট মাথা রাখলেই হবে। আচ্ছা তাহলে সব প্রিপজিশনগুলো বুঝতে পারছি কিনা বলেন তো? সকল প্রিপজিশন করে কি আসে? নাউন আসে। সকল প্রিপজিশন করে নাউন আসে। আচ্ছা এবার সবাই পেজুলটা লিখেন, টাইম প্রিপজিশন একটা হেডলাইন দেন, টাইম প্রিপজিশন হেডলাইনটা দেন। এই টাইম প্রিপজিশন হেডলাইনটা পাস করে লিখছি। বুঝছেন? কারণ খাতার মাঝখানে এরকম একটা হেডলাইন দেন। আচ্ছা এই প্রিপজিশনগুলো কিরকম? আমরা যে কটা প্রিপজিশন বলেছি প্রত্যেকটা প্রিপজিশনের পর একটা কি আছে? নাউন আসে। এটা কি আছে? নাউন আসে। প্রত্যেকটা প্রিপজিশনের পর একটা নাউন আসে। এখন ব্যাপারটা হলো এই টাইম প্রিপজিশনগুলো যেগুলা এগুলোর পরে একটা নাউন আসবে, কিন্তু নাউনগুলো ওগুলো শুনলে যেটা আপনার কাছে মনে হয় ওগুলো টাইম রিলেটেড। কি বলতে বুঝছেন? ওগুলো কি রিলেটেড? টাইম রিলেটেড। মানে ওই ওয়ার্ডটা বা ওই নাউনটার নাম শুনলে যাতে মনে হয় যে আমি একটা সময় কিন্তু এরকম টাইপের। তাহলে প্রথম প্রিপজিশন এই প্রিপজিশনগুলোর পরেও নাউন আসে, কিন্তু নাউনগুলো সময় টাইপের হয়, সময় টাইপের। যেমন ওখানে আমরা ফর পেন, এই পেন যে নাউনটা দেখছি এই নাউনটা দেখুন, ঠিক আছে? যেমন একটা নর্মাল একটা নাউন, এখানে মর্নিং একটা নাউন, একটা ইয়ারের নাম একটা নাউন, 3 মিনিটস একটা নাউন। এই নাউনগুলো কি বুঝতেছে? সময় টাইপের কিছু বুঝতেছে না? আচ্ছা তার মানে মাথায় রেখে এই টাইম প্রিপজিশনে যে নাউনগুলো আছে এগুলো হলো সময়ব্যাপী ওয়ার্ডগুলো আসে, টাইম রিলেটেড, ঠিক আছে? একই এগুলো লিখে 1 নম্বর প্রিপজিশন হলো সিন্স, 2 নম্বর প্রিপজিশন হলো ফর। নম্বর প্রিপজিশন হলো সিন্স, 2 নম্বর প্রিপজিশন ফর। বুঝছেন? আচ্ছা এর আগে আমরা ফর কতবার থেকে করে আসলাম না? ফ্রম ঢাকা থেকে, ঢাকা থেকে, তাই না? ওটা হলো একটা প্লেস, পাশে প্লেস লেখা ছিল, তাই না? প্লেস থেকে, কিন্তু এটা হলো কোনো সময় থেকে, এটাও হাতে থেকে কিন্তু কি সময় থেকে। সিন্স মর্নিং একটা সময় বলেছে, মর্নিংটা নয়। সিন্স মর্নিং মানে কি সকাল হতে বা সকাল থেকে। সিন্স 1971 1971 সাল থেকে বা 1971 সাল হতে, বুঝছি? জি। এটাকে আমরা ফর করে আসলাম, ফর ফর মানে জন্ম, যেমন ফর পেন কিসের জন্য? কলমের জন্য। এই যে নাউন পদ্ধতি, তাই না? কিন্তু এখানে আমরা ফর প্রিপজিশন করে যেখানে টাইম রিলেটেড পাই 3 মিনিটের জন্য, ব্যাপারটা এরকম না। 3 মিনিট ধরে বা 3 মিনিট যাবত, ধরে বা যাবত, ক্লিয়ার? এটাকে যদি আমরা টাইম পাই, সময় রিলেটেড কিছু পাই, তাহলে হয়তো থেকে হবে সিন্স, যত যাবে তবে এক্সাম্পল লিখছে তো 5 ইয়ার্স, 5 বছর যাবত, 5 বছর ধরে বা 5 বছর যাবত। আচ্ছা এইগুলো জাস্ট লিখে রাখেন, বিফোর, আফটার, উইথ, উইদিন, ডিউরিং, টিউ, আনটিল, এগুলো জাস্ট লিখে রাখেন। এগুলোর এক্সাম্পল লাগবে না, জাস্ট কথা মাথা ইয়াগুলো মিনিংগুলো লিখে রাখেন, কাজে হবে। দেখছেন? শেষ। দেখছি সবাইগুলো, এগুলো জাস্ট মিনিং মাথায় রাখলে হবে, কিন্তু এই 5 নাম্বারটা একটু দেখুন, 5 নাম্বারটা
ফার্স্ট নাম্বারটাতে লেখা আছে যেমন we have within একটা প্রিপোজিশন প্রিপোজিশনের পরে কি আছে নাউন আছে এই নাউনটার সাথে মধ্যে যোগ করে করবেন কি যোগ করে করবেন মধ্যে এটা সময়ের মধ্যে বুঝবে সময়ের মধ্যে ঠিক আছে যেমন আমরা ভার্সিটিতে যদি অ্যাসাইনমেন্ট দিই তাহলে আমাদের ভার্সিটিতে অ্যাসাইনমেন্টে বলে না ইউ হ্যাভ টু সাবমিট ইউর অ্যাসাইনমেন্ট উইদিন 2 days উইদিন 5 days you have to submit your assignment you have to complete your submit your script within 5 days within 30 days এরকম বলা থাকে না তো এটা হলো সময়ের মধ্যে বুঝবে ঠিক আছে within হ্যাঁ হ্যাঁ দেওয়া যাবে সময় হইলেই হবে তারপরে ডিউরিং মানে কোনো ক্লাস চলাকালীন যখন ক্লাস চলতেছে ডিউরিং দ্য ক্লাস ক্লাসের সময় আমরা বলি না যে ভাই আপনি আইসেন ক্লাসের সময় দেখা করে অথবা যদি বলি যে ভাই আপনি আইসেন যখন ক্লাস শুরু হবে তখন আইসেন দেখা করেন বলে না চলাকালীন সময় একটা জিনিস চলতেছে ওই সময়টাকে বলি ডিউরিং ওই সময়টা টিল মানে পর্যন্ত যদি বলি যে ভাই সকাল পর্যন্ত টিল মানে আনটিল মানে না পর্যন্ত সকাল না পর্যন্ত সকাল না আসা পর্যন্ত আপনি মনে হয় ওয়েট করবেন ঠিক আছে আনটিল মর্নিং বুঝতে পারছি সবাইগুলো সব বুঝছেন কিনা আগের উপরে যত পজিশন করেছি সব বুঝছেন কিনা আর কোনো সমস্যা আছে প্রিপোজিশনে করো যা আছে সব আচ্ছা এবার খাতাটা উল্টো একটা ভিন্ন একটা প্রিপোজিশন দেখাবো খাতাটা উল্টো নেবেন নতুন করে লিখে নেবেন আমরা উপরে করে আসছি না টু করে আসছি কিনা বলুন তো টু করে আসছি সব প্রিপোজিশনে পরে নাউন আসে টু এর পরে নাউন আসে বুঝছিলাম না তো ওই নাউনটার সাথে দিকে এ বাতে যোগ করে করতাম একটু ঢাকা কোথায় ঢাকার দিকে ঢাকাতে এই তো আচ্ছা এইবার এটা খেয়াল করে এই টু এর পরে নাউন আসছে এই টু এর পরে ভার্ব আসতে পারে টু এর কি আসতে পারে ভার্ব আসতে পারে এখন ব্যাপারটা হলো ভার্বটা আমরা চিনি না ভার্বটা বলি না কোনো আচ্ছা এই টু এর পরে ভার্ব আসতে পারে ভার্বের ক্ষেত্রে আমি বলি একদম অরিজিনাল ভার্ব একদম অরিজিনাল ভার্ব কি খেয়াল করেন আমি আপনার সিম্পলি ভার্বটা বুঝে ভার্ব নিয়ে আরও ক্লাস করা লাগবে ভার্বের সমস্যা হয় আছে অনেকে আমি জাস্ট ফার্স্টে ভার্বটা একটু চিনি অরিজিনাল ভার্ব কোনটাকে বলি আপনার যেমন এখানে যদি আমি বলি go going went come goes একদম go সাথে ing past tense went gone go yes is ঠিক আছে এখানে সবগুলো ওয়ার্ডের পরে একদম অরিজিনাল ওয়ার্ড কোনটা হবে কিচ্ছু নাই যেটা থাকে কোনটা এটা অরিজিনাল ওয়ার্ড না এক নম্বর ওয়ার্ড তাই তো এটার বলে ভিউ ওয়ার্ড ভার্বের এক নম্বর ওয়ার্ড যার সাথে কিচ্ছু নাই যার সাথে কিচ্ছু নেই বুঝতে পারছি এস ইএস ing g3 কিচ্ছু যেটার সাথে নেই এগুলো বলে এক নম্বর ওয়ার্ড ঠিক আছে বলেন দৌড়া কি করে দৌড়া রান তাই না এটা হলো একদম অরিজিনাল ওয়ার্ড ভোকাবুলারি একদম শব্দের অর্থটাই কি অরিজিনাল ওয়ার্ড কিন্তু যখন বলবেন রানিং ঠিক আছে রানস ঠিক আছে এগুলো কিন্তু অরিজিনাল না বুঝতে পারছি তাহলে অরিজিনাল ওয়ার্ড কোনটা যেটার সাথে কোনো কিছু নাই একদম হবে ঠিক আছে আচ্ছা এটুকু আপনাকে মাথায় রাখেন ভাবের ক্ষেত্রে লিখে রাখেন আলাদা করে এটা আলাদা করে ঠিক আছে এটা বলে দ্য ভিলেন অফ প্রিপোজিশনের ভিলেন কারণ আমরা যা করে আসছি সব প্রিপোজিশনের পরে একটা কি করে আসছি নাউন দ্বারা আসছি কিন্তু শুধু এই প্রিপোজিশনটা যেটা টু এটা পরে নাউন আছে ভার্ব আসে এখন একটা গ্রামারের নাম আছে তো গ্রামারের নাম শেখার দরকার নেই ওগুলো না শিখে যাবে ঠিক আছে তাহলে এইটা যে টু এর পরে নাউন আসে আবার টু এর পরে কি আসতে পারে ভার্ব আসতে পারে লিখুন টু স্পেশাল দিয়ে লেখেন এটা খুবই স্পেশাল টু প্লাস ভার্ব টু প্লাস ভার্ব লিখুন V1 হ্যাঁ টু প্লাস ভার্ব এক নম্বর ঠিক আছে তাহলে এখানে আমরা যদি ভার্ব দিলাম না টু এর পরে যদি ভার্ব আসে তাহলে আসতে পারে
পরে যে ভাবটা আসে, টু এর পরে যে ভাবটা আসে, এই ভাবটার সাথে এ বাতে যোগ করে ফেলতে হয়। কি যোগ করে ফেলা লাগে? এ বা এ, এ বাতে, এ বাতে। তাহলে এই টু এর পরে যে ভাবটা আসবে, এই ভাব এক নম্বর ভাব, অরিজিনাল ভাবটা, এটার সাথে এ বা সে যোগ করে ফেলতে হয়। এ বাতে। তাহলে আমরা যদি বলি টু গো, গো মানে যাওয়া, গো মানে কি? যাওয়া। এই বাতে যেতে লাগে কি? যেতে, যেতে না? আচ্ছা, টু রান, তাহলে যদি আমি বলি দৌড়াতে, টু রান, রান মানে দৌড়াতে, দৌড়ান। টু রান মানে কি? দৌড়াতে। এ বা তে যোগ করে দেবেন, বুঝতে পারছি? এটা কি যোগ করে দেবেন? এ বা তে, ঠিক আছে? তাহলে টু রান দৌড়াতে, টু গো যেতে, টু ওয়াক হাঁটতে, টু ফোকাস ফোকাস দিতে, ঠিক আছে? টু রাইট লিখতে, বুঝতে পারছি? বলেন টু রাইট লিখতে। টু রাইট মানে কি? লিখতে, লিখতে। টু রাইট মানে লিখতে। আচ্ছা, তাহলে সব প্রিপোজিশনের পরে নাউন আসে, টু এর পরে নাউন আসে, প্লাস টু এর পরে কি আছে? ভার্বের V1, ভার্বের V1 ভার্ব আসে, অরিজিনাল ভার্ব আসে, বুঝতে পারছি? আচ্ছা, এখন যদি নাউন আনতে চান, কি বলছি? যদি নাউন আনতে চান তাহলে কি করবেন? যদি নাউন আসতে চায় তাহলে এই ভাবটা পরে নাউনটা আনতে পারবেন, এই ভাবটা পরে নাউন আনতে পারবেন, ঠিক আছে? তাহলে এই ভাবের পরে আমরা যদি নাউন আনি, খেয়াল করেন এই ভাবের পরে এই নাউনটা, তাহলে আমি যদি বলি যে টু রাইট লিখতে, একটা নাউন যদি আমি টু রাইট ঢাকা, হবে? মিলানো লাগবে, হবে? হবে না। হ্যাঁ, ঢাকা দেখা যায়, এটা ওয়ার্ডটা প্রেজেন্টে লিখে আছে। যদি আমি বলি যে টু ইট, এটা দিয়ে বেশি করি, এটির মাত্রা শেষ মুখস্থ হবে। আচ্ছা, টু ইট। আচ্ছা, আমি যদি নাউন আনতে চাই, টু ইট মানে খেতে, টু গো যেতে, টু রাইট লিখতে, ঠিক আছে? এখন যদি আমি নাউন আনতে চাই, একটা নাউন যদি আমি বসে দিই, আমি বলি টু ইট পেন, এটা নাউন বসে দিলাম। বলেন টু ইট পেন মানে কলম খেতে, কলম কি খাওয়া যায়? না। তাহলে কি ইচ্ছা মতো নাউন আনলে হবে? এখানে ইচ্ছা মতো নাউন আনলে হবে না। এই নাউনটা যে আনবেন, নাউনটা সবসময় খেয়াল করবেন সামনের যে ভাবটা আছে, সামনের যে ভাবটা আছে, এই ভার্বের মতো করে এক ক্যাটাগরি হওয়া লাগবে, যেমন ভাব তেমন এখানে হইতে। যেমন ইট মানে খাওয়া, এখানে যদি নাউন আনতে হয় তাহলে আপনার খাওয়া দিতে হবে। রাইট মানে লেখা, এখানে যদি নাউন আনতে হয় তাহলে কি লিখবেন? লেখা করতে হবে। তাহলে টুইট হতে পারে পিৎজা, মিলে নেবে। টু রাইট লেটার, লেটার চিঠি লিখতে, টু পিৎজা, পিৎজা খেতে, টু রাইট লেটার চিঠি লিখতে, টু গো ঢাকা, তো যেতে ঢাকায়, ব্যাপার এরকম না? বলেন তো? তাহলে আমাদের মাথায় রাখবেন সব প্রিপোজিশনের পরে নাউন আসে, টু এর পরে কি আসে? নাউন আসে, প্লাস আবার কি আসে? ভার্ব আসে, ভার্বটা এক নম্বর ফর্ম, ঠিক আছে? যদি নাউন আসতে চায় তাহলে আসতে পারে, নাও আসতে পারে, এটা আপনার ইচ্ছা। যদি আনেন তাহলে ভার্বটার দিকে তাকায়, ভার্ব যেরকম ওরকম নাউন আনতে হবে, বুঝছি? তাহলে আমাদের আজকে ক্লাসের সামারিটা কি? আজকে আমরা ওখানে 10টা মিনিট সময় দিলেই তো। তাহলে আমাদের ক্লাসের সামারিটা কি বলেন? আমাদের ক্লাসের সামারি হলো after all the preposition, after all the preposition there were other noun. সকল প্রিপোজিশনের পরে একটা কি থাকে? সব প্রিপোজিশনের পরে একটা কি থাকবে? নাউন থাকবে, ম্যান্ডেটরি। এটা কি থাকে? ম্যান্ডেটরি। কেউ কাজটা কিন্তু মুখস্থ করেন না যে প্রিপোজিশনের পরে নাউন বসে, প্রিপোজিশনের পরে নাউন বসে, কিচ্ছু মুখস্থ করার দরকার নেই। আর এটা মুখস্থ করলে ধরা, মুখস্থ করা যাবে না। এগুলো আমি অটোমেটিক আপনাকে মুখস্থ করে দেবো। আচ্ছা, শুধু রেগুলার ক্লাস করবেন। After all the preposition then you have a noun and it's mandatory. সকল প্রিপোজিশনের পরে কি থাকে? একটা ম্যান্ডেটরি, একটা নাউন দিতে হবে। Only after two, শুধুমাত্র টু
two এর পরে we can write noun or verb one original verb. If we want to write a noun after verb one, we have to focus on that verb. If noun written after the preposition carries adjective or extra information, that doesn't matter. The preposition will have separate meanings and speciality, and they will be used with only nouns, not adjective. এই জিনিসগুলো করতে হবে, সেটা বুঝে যাবে। আমারও কিছু মানে সব সুবিধা করা যায় গ্রামার না, কিন্তু যখন আপনি যখন এই যে এক্সাম্পল দেবেন তখন তখন সুবিধা লাগে, তাই তো? এই জন্য আমি জাস্ট ওটা সামারি লিখছি। আমাদের ক্লাসের সামারিটা হলো সকল প্রিপোজিশনের পরে কি আসবে, একটা নাউন আসে, টুর পরে নাউন আসে, টুর পরে নাউন আসে। যদি আমি সামারিটা এখানে লিখি যে all the preposition, সব প্রিপোজিশনের পরে একটা নাউন মাস্ট। কিন্তু টু এর পরে প্রিপোজিশন হিসেবে নাউন আসে, আর টু এর পরে কি আসতে পারে, ভার্বটা আসতে পারে, আর আসতে পারে গাড়ি প্রবেশ করা। আমি একটা মিনিং লিখে দিচ্ছি, কম্প্রিহেনশন কোন মিনিং এখানে, এই মিনিংগুলো, এই মিনিংগুলো ফোকাসটা দেখাটা। আচ্ছা, এখন আপনি হোমওয়ার্ক লিখেন। হোমওয়ার্কটা কি, এই যে এক্সাম্পল লিখছি না, এক্সাম্পল লিখে আছে, এইটা আপনি লেখা আছে ডোন্ট ট্রাই টু বি ফ্রি করবে, পুরো সেন্টেন্স লেখা যাবে না, কারণ আমরা সেন্টেন্সটা তাড়াতাড়ি যাবে না। ডোন্ট ট্রাই টু বি ফুল সেন্টেন্স লেখা যাবে না, এটা আমার পুরো সেন্টেন্স লেখা যাবে না। ঠিক আছে, নাউন and write adjective before it, which will be equal to the আচ্ছা না এটা এখানে লিখলাম। আচ্ছা, এখানে আপনাদের এইরকম ইয়া দেওয়া আছে না, এক্সাম্পল দেওয়া আছে না, যেখানে ফ্রম ঢাকা থেকে, ফ্রম নিউ প্লেস, নতুন জায়গা থেকে, এরকম এক্সাম্পলটা আছে না? এই এক্সাম্পলগুলো লিখছেন না আপনারা? এরকম করে আপনারা প্রিপোজিশনের পরে নাউন লিখবেন, পুরো সেন্টেন্স লিখতে যাবেন না। অনেকে লিখে দেবেন আই এম কামিং ফ্রম ঢাকা, এরকম করে লিখবেন না। আপনি কি করবেন, জাস্ট এরকম করে এক্সাম্পল লিখে নিয়ে আসবেন, এটা রাখবেন। ফ্রম যেমন এগুলো লিখবেন, ফ্রম ঢাকা, রিমেম্বার ফ্রম কুমিল্লা, 3 নম্বর ফ্রম ইউনিভার্সিটি, ঠিক আছে, মাঝখানে অ্যাডজেক্টিভ আসতে পারেন চলে। 4 নম্বর ফ্রম নিউ প্লেস, ঠিক আছে। প্রিপোজিশনের পরে নাউন লিখবেন, লিখার পরে এগুলো নিচে দাগ দিবেন, দাগ দিয়ে লিখবেন কি, নাউনটা নিচে লিখবেন কি, এরকম প্রিপোজিশন লিখবেন, নাউনটা নিচে লিখবেন। বুঝতে পারছি? এই আইডেন্টিফাই সব ক্লাসে করতে হবে, কি এন, প্রিপোজিশনের পরে কি আছে বলে নাউন আসে, পি এন, পি বুঝতে পারছি? এইভাবে হোমওয়ার্ক করবেন, আমি 4টা দেখাচ্ছি, জাস্ট ওরা ছোটো ছোটো করে এরকম করে হোমওয়ার্ক জন্য এক্সাম্পলগুলো লেখা আছে, সেম এরকম এক্সাম্পল লিখবেন প্রত্যেকটা প্রিপোজিশন, সবগুলো দিয়ে একটা করে একটা প্রিপোজিশন দিয়ে 10টা করে, একটা প্রিপোজিশন দিয়ে 10টা, যদি আরো লিখতে পারেন সমস্যা নেই। বাই দিয়ে লিখবেন, প্রত্যেকটা দিয়ে 10টা করে হোমওয়ার্ক এক্সাম্পল, প্রত্যেকটা একটা প্রিপোজিশন দিয়ে 10টা করে লিখবেন, এরকম এক্সাম্পল 10টা করে লিখবেন, বুঝছেন? আর যদি আনতে পারেন না আনতে পারেন, যদি আনতে পারেন তাহলে তো বেটার, আর বেটার, বুঝতে পারছি? তাহলে প্রত্যেকটা প্রিপোজিশন, যে কটা প্রিপোজিশন আছে আপনার খাতায় লিখে উঠেছেন, যেগুলার এক্সাম্পল দেওয়া আছে, এরকম এক্সাম্পল দেওয়া আছে ওগুলা, যেগুলো এক্সাম্পল দেওয়া নেই ওগুলা করা প্রয়োজন নেই, ঠিক আছে? আচ্ছা, লিখার পরে কি করবেন বলেন, এরকম নিচে 3 আর লিখবেন, লিখে এখানে মিনিং করবেন, যে জায়গায় মিনিং না হয় তাহলে বুঝবেন তাহলে বুঝছি, হোমওয়ার্ক বুঝছি? জি স্যার, বুঝছি স্যার। প্রত্যেকটা প্রিপোজিশন দিয়ে 10টা করে হোমওয়ার্ক করবেন, প্রায় 300 মতো হোমওয়ার্ক করবেন। নো মোর টুডে স্যার। আচ্ছা, এখানে যেটা প্রিপোজিশন, টাইম প্রিপোজিশনে কিন্তু সিন্স, ফর আর থেকে উইদিন, এই 3টা দিয়ে হোমওয়ার্ক যাবে এক্সাম্পল, এই 3টা দিয়ে করতে হবে। আপনি আমি করেন টু হোমওয়ার্কটা না ভার্ব যেটা, এটার উপরে নাউন যেটা, ওটাকে আলাদা করে 10টা, এর উপরে ভার্ব যেটা আছে 50টা, বুঝছি?
এটা দিয়েই কয়টা 50টা লিখবেন 2 প্লাস y কে 50 আর বাকি যতগুলো নাউন আছে প্রিপোজিশনে পড়া নাউন ওগুলোকে 10টা 10টা করে প্রত্যেকটা একটা দাঁড়াও না, wait করো না একটু। 10টা করে লিখে নেক্সট ক্লাসের আগে গিয়ে জমা দিবেন কালকে ভিতরে জমা দিবেন আমরা বুঝছি গ্রুপে লিখার যখন জমা দেবেন সবাই ক্লিয়ার বুঝছি কারো কোনো সমস্যা আছে কারো কোনো সমস্যা আছে সমস্যা আছে কারো